তোমরা শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে না। ওকে, আমার কথা হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে স্ক্রিন প্রেজেন্ট হচ্ছে না। স্ক্রিন প্রেজেন্ট হচ্ছে না না। কেন? এরকম তো হওয়া উচিত নয়। ওকে, দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, এবার দেখো। হ্যাঁ, হ্যাঁ এবার দেখা দেখা যাচ্ছে যাচ্ছে। এবার। পাচ্ছ? পাচ্ছ? ফাইন। হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। তো আজকে আমরা যে বিষয়টা পড়বো সেটা খুব ইন্টারেস্টিং, এবং আমি দেখলাম ক্লাসের অনেকেই আছো যারা আজকে আমার উইমেন পার্টিসিপেন্ট, এবং আমরা আজকে উইমেনদের সম্পর্কে পড়বো। শুধু পড়বো না, মানে এমন আমরা জানি যে আমরা একটা সমাজে বাস করি যে সমাজটা প্যাট্রিয়ার্কাল, মানে পিতৃতান্ত্রিক সমাজ, যেখানে নারীরা অনেকাংশেই অবদমিত বা অবহেলিত একটা সম্প্রদায় রূপে গণ্য হন। আমরা অনেক কাজই এখনো আনপেইড করে রেখেছি, মাদের সেবা থেকে শুরু করে অনেক কিছুই। তো সেবাটাকে আমি বাদ দিলাম, কিন্তু অন্যান্য অনেক অ্যাক্টিভিটিস আছে যেগুলো এখন আনপেইড লেবার বলে আমরা দেখতে পাই। তো সুপিরিয়র ইনফেরিয়র একটা যদি অর্থাৎ পুরুষ কিন্তু একটা অধিকার ভোগ করেছে, একটা মানে প্রতাপ দেখিয়ে দিয়েছে সমাজ। তাদের ওপর না ইনফেরিয়র হচ্ছে ফিমেল বা উইমেন। ওকে, এইবার আমি সেই উইমেনদের মধ্যে আর একটি সম্প্রদায় সম্পর্কে পড়বো যারা আরো বেশি ইনফেরিয়র, যারা আরো বেশি মানে ডিপ্রেসড, অপ্রেসড, সাপ্রেসড। সেই কাজটি হচ্ছে কি না, প্রস্টিটিউট, মানে যারা বেশ্যাবৃত্তির সাথে বা দেহ বৃত্তির সাথে যারা জড়িত সেই সমস্ত মহিলা। ঠিক আছে, এবার আমি যাদের কথা বলবো আজকে তারা সবাই যে প্রস্টিটিউট গার্ল, তারা সবাই যে দেহ বৃত্তির সাথে জড়িত এরকমটি নয়, কিন্তু তাও মানে সেই ধরনেরই সেকশনের একটা কথা বলবো যে সম্প্রদায়টা একদমই নিচের, মানে নিচেরও নিচের স্তরে বাস করছে সমাজে। হুম, তো আমরা যদি দেখি যে সম্প্রদায়টাকে আমরা বলতে পারি ডাউন ট্রোডেন অ্যামং দ্য ডাউন ট্রোডেন, মানে একদম তারা যেন অন্তজদেরও অন্তজ, মানে সবচেয়ে নিচের স্তরে বাস করছে এমন একটা সম্প্রদায়। সেই সম্প্রদায় সম্পর্কে আজকে আমরা পড়ব। একদম সময়তে প্রি মডার্ন এই সময়কাল পর্যন্ত আমরা সেই সমস্ত নারীর কথা বলবো যারা ইনফেরিয়র, যাদেরকে আমরা সমাজে সম্মান পেতে দেখিনি, যারা যারা সমাজের চোখে সবসময় নিকৃষ্ট, সমাজের চোখে সবসময় অবহেলিত, এবং যেন তাদেরকে আলাদা করে রাখা হয়েছে, ব্যাপ্ত করে রাখা হয়েছে, অপাঙ্ক্তেয় করে রাখা হয়েছে, এরকম একটা সম্প্রদায়ের কথা আমরা আজকে পড়ব। ওকে, তো প্রথম অ্যানসেন্ট ইন্ডিয়াতে আমরা যাদের কথা বলবো তারা হচ্ছে দেবদাসী। দেখো সিলেবাসে আছে পজিশন অফ উইমেন, জেনানা সিস্টেম এন্ড দেবদাসী। তো আমরা দেবদাসীদের সম্পর্কে প্রথমে পড়বো, ঠিক আছে? দেবদাসী কারা এই জিনিসটা সম্পর্কে মোটামুটি সকলেরই একটা ব্রিফ আইডিয়া আশা করি আছে, যে তারা হচ্ছে টেম্পল উইমেন, মানে তারা মন্দিরে থাকতেন, এবং মন্দিরে তারা কি করতেন না, দেবতার পূজায় পুরোহিতকে সাহায্য করতেন, এবং মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন, বিগ্রহ পরিষ্কার পরিচ্ছন্ন, পুরোহিতকে সাহায্য করা, রান্না করা ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ করতেন তারা। হ্যাঁ, এই দেবদাসী গার্লরা। কিন্তু তার সাথে তাদের আরেকটি কাজ করতে হতো, সেটা হচ্ছে কি না,
সেই মন্দিরের মানে বিগ্রহ বা সেই মন্দিরের যিনি দেবতা তাকে পতি হিসাবে গ্রহণ করতে হতো। মানে একজন ভার্জিন গার্লকে মূলত টেম্পলে ডেডিকেশন করা হতো। তো সেই গার্লগুলোকেই আমরা বলছি দেবদাসী গার্ল, মানে যারা দেবতার দাসী। কিন্তু অ্যাকচুয়ালি তারা দেবতার দাসী নাকি কার দাসী, এই প্রশ্নচিহ্নটি থেকেই যায়। কেননা মন্দিরের পুরোহিতরা কিন্তু সেই সমস্ত নারীদের সম্ভোগ করছে এবং তাদের ওপর বিভিন্ন রকম ভাবে তাদেরকে দাসী বৃত্তি পালন করতে হচ্ছে, যেটা তাদের জীবনে নিদারুণ কষ্ট বয়ে নিয়ে আসছে। ঠিক আছে, তো এই মেয়েদের কথাই আজকে আমরা পড়বো, যারা ব্রাত্য অপাঙ্ক্তেয় এবং যাদেরকে সমাজের অন্যান্য স্তরের মেয়েরাও আলাদা করে দেখছে। এই যে অদারিফিকেশন, এই যে অদারাইজেশন, এই জিনিসটাকেই আমরা আজকে ডিপ আলোচনা করব। তো দেবদাসীদেরকে টেম্পল ওম্যান যেমন বলা হয়, তাদেরকে বলা হয় প্রস্টিটিউট গার্ল, একইভাবে বলা হয়। ঠিক আছে, কেন বলা হয় সেই প্রসঙ্গটি আমরা আরো ব্রিফলি আলোচনা করব একটু পরে। তো বিষয় হচ্ছে যে দেবদাসীদেরকে মনে করা হতো যে তারা মানে খুব কম বছর বয়সে, মানে বয়ঃসন্ধি পৌঁছালেই তাদেরকে মন্দিরে উৎসর্গ করা হচ্ছে, ডেডিকেট করা হচ্ছে এবং তাকে দেবতার সাথে তার যেন একটা বৈবাহিক সম্পর্ক স্থাপন হচ্ছে, এরকম ভেবে তাকে মন্দিরে সমর্পণ করা হচ্ছে। ঠিক আছে, তো তো তার সংস্কারগত ভাবেই বিবাহটা হচ্ছে কার সাথে না, মন্দিরের বিগ্রহর সাথে, বা মন্দিরের যে দেবতা আসীন তার সাথে তার বিগ্রহর সাথে তার বিয়ে হচ্ছে খুব কম বছর বয়সেই। ওকে, এবং তাকে কি করতে হতো, তার মন্দিরে যাবতীয় পূজার কাজে তাকে হেল্প করতে হতো এবং তার পাশাপাশি তাকে আরো কিছু জিনিস করতে হতো। সেটা হচ্ছে কি না, দেবতার কাজের পাশাপাশি তাদের পুরোহিতদের মনোরঞ্জন করে থাকতে হতো। পুরোহিতদের মনোরঞ্জনের জন্য তাদেরকে নৃত্য, গীত, মানে নাচ গান ইত্যাদি অনেক কিছুই তাদেরকে শিখতে হচ্ছে, যেটা খুব ইম্পর্টেন্ট। ওকে, এবং এই দেবদাসীদের সম্পর্কে আমরা ডিটেলসে পড়বো। তো দেবদাসীদের সবচেয়ে আগে যে ইনফরমেশনটা আমরা পাই সেটা হচ্ছে সীতাবেঙ্গা আর যোগীমারা কেভ ইনস্ক্রিপশন। এটা একটু মাথায় রেখো, এটা একটা ফ্যাক্ট। তো এটা একটু মাথায় রেখো, সীতাবেঙ্গা এবং যোগীমারা কেভ ইনস্ক্রিপশন, সেখান থেকে আমরা তথ্য পাই। ওকে, তো দেবদাসী কারা এই জিনিসটা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে টেম্পেলে যে ভার্জিন উইমেনদেরকে বা গার্লদেরকে ডেডিকেট করা হচ্ছে সেই সমস্ত নারীদেরকে আমরা দেবদাসী বলছি বা দেবতার দাসী হিসাবে দেখছি। অ্যাকচুয়ালি তারা দেবতার দাসী ঠিকই, তার পাশাপাশি পুরোহিতেরও দাসী, প্রিস্টের দাসীও কিন্তু একইভাবে আমরা দেখতে পাচ্ছি। এবং আলাদা করে যদি আমরা দেখি, এই দেবদাসীদেরকে সাধারণ মানুষ কি চোখে দেখছে না, সাধারণ মানুষ কিন্তু তাদেরকে বারাঙ্গনা হিসাবে দেখছে, তাদেরকে গণিকা হিসাবে দেখছে। মানে তাদেরকে আলাদা করে তারা কিভাবে দেখছে না, সাধারণ মানুষ তাদেরকে বেশ্যা হিসাবেই দেখছে কিন্তু সব সময়। ঠিক ঠিক আছে, তো এই ছিল তাদের মানে তাদের একটা যে ডেফিনেশনের জায়গা, সেই জায়গাটা। ওকে, তো তাদেরকে ব্রাহ্মণকে অর্থাৎ প্রিস্টকে আনন্দ দিয়ে বা বিনোদন দিয়েই কিন্তু থাকতে হতো। এবং তাদের কি কাজ ছিল দেখো, মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন তো করতে হতোই, তার পাশাপাশি তাদের যে কাজগুলো করতে হতো, দুবেলা তাদেরকে নাচ এবং গান করতে হতো মন্দিরে পুরোহিতদের সামনে, দুবেলা। ঠিক আছে, টোয়াইস, সকালে এবং সন্ধ্যায়। এবং অনেক পাবলিক সেরিমনি, মানে কোনো প্রোগ্রাম হচ্ছে, ধরো কোনো কিছু একটা অনুষ্ঠান আছে, ধর্মের কোনো অনুষ্ঠান, সেই সময়কালেও তাদের নাচ গান করতে হতো। তো এই ছিল তাদের কাজ। ওকে, এবং এই দেবদাসীর এই কাজের জন্য একটা নির্দিষ্ট মাত্রায় বৃত্তি পেত। ঠিক আছে, মানে খুব কম সংখ্যায় তারা স্যালারি পাচ্ছে এবং তারা মন্দিরেই থাকছে, কারণ তাদের পিতা মাতা তাদেরকে সমর্পণ করতে, তাদের আর যাওয়ার কোনো রাস্তা নেই, তাদের ওটাই শেষ পথ। সো তারা সেখানেই থাকতে বাধ্য হচ্ছে। ওকে, এবার তাদেরকে ওই যে নাচ গান করার জন্য তাদেরকে বেশ কিছু ফিচার্স তাদের মধ্যে রাখতে হতো। কি কি জিনিস না, তাদের মধ্যে তারা সবসময় একটা বিউটি মেনটেন করার চেষ্টা করতো, মানে তাদের মধ্যে সৌন্দর্য, তা এই জিনিসটা মেনটেন করার তারা চেষ্টা করতো। তার জন্য তারা কি করছে না, সুগন্ধি তারা লাগাচ্ছে গায়ে। ঠিক আছে, দামি চকচকে পোশাক পরছে, তার পাশাপাশি তারা তাদের চুলটাকে বিনুনি করছে অসাধারণ সুন্দরভাবে। ঠিক আছে, তারপরে চোখগুলোকে তারা কাজল দিয়ে সুন্দরভাবে, মানে দৃষ্টি যাতে আকর্ষিত হয় সেই চেষ্টা করছে। তার পাশাপাশি তারা প্রচুর রত্ন পরছে, ল্যাপিস লাজুলি, গোল্ড, সিলভার,
প্রচুর ধরনের তারা রত্ন পরছে, মানে অসাধারণ একটা সৌন্দর্য তা তাদের শরীরের মধ্যে ফুটিয়ে তুলতে হচ্ছে। কেননা তাদের সৌন্দর্য না থাকলে সেই পুরোহিতের বিনোদনটা নষ্ট হয়ে যায়। তাদের সৌন্দর্যতা না দেখাতে পারলে যে গেস্ট এসছে মন্দিরে, রাজা হোক বা অন্যান্য কেউ, অফিসিয়াল হোক বা বাণিজ্য গোষ্ঠীর কেউ হোক, তার যেন বিনোদন আসে না। ঠিক আছে, তার জন্য তাকে কিন্তু এই কাজগুলো করতে হবে। তার পাশাপাশি তার বডি পার্ট গুলোকে এমন ভাবে সাজানো, মানে সাজাতে হচ্ছে যেন সেটা আকর্ষিত হয়, সেটা যেন দৃষ্টি আকর্ষণ করে ওই সমস্ত গেস্টদেরকে। ওকে, এবং গ্রেসফুল অ্যান্ড ভোলাপটিয়াস অ্যাটিটিউড, একটা ভোলাপটিয়াস অ্যাটিটিউড মানে কি না, এমন একটা উত্তেজনাময় আবেদন, মোহময়ী একটা আবেদন রাখতে হচ্ছে পুরোহিত এবং ওই সমস্ত অতিথি বর্গের সামনে, যাতে তারা প্রশংসা করে। তো এই কাজগুলো করতে গিয়ে তারা কিন্তু বারাঙ্গনা পতিতায় পরিণত হচ্ছে, বেশ্যাতে পরিণত হচ্ছে। পতিতা এই কারণেই বলা হচ্ছে কারণ তাদের বাবা মা কিন্তু খুব কম বয়সে মন্দিরে দেবতার কাছে তাদেরকে সমর্পণ করে দিয়েছে, তাদের আর অন্য কোনো উপায় নেই, মন্দির থেকে বেরিয়ে অন্য কিচ্ছু করতে পারবে না। এবং মন্দিরে তারা কিন্তু আবদ্ধ হয়ে গেছে, মানে দেবতার মন্দিরে তারা কিন্তু আবদ্ধ হয়ে গেছে এবং দাসত্ব ভোগ করতে বাধ্য হচ্ছে। পুরোহিতের সেবা করতে হচ্ছে, মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করতে হচ্ছে, নাচ গান করতে হচ্ছে, মনোরঞ্জন করতে হচ্ছে মানুষজনদের, এবং তার জন্য তাদের এই পোশাক আশাক রত্ন ইত্যাদি ইত্যাদি। ওকে, তো কিন্তু তাদের একটা প্লাস পয়েন্ট ছিল সেই সময়কালে দাঁড়িয়ে, মানে অ্যানসেন্ট ইন্ডিয়াতে দাঁড়িয়ে যদি আমরা দেখি, একমাত্র দেবদাসীরাই হচ্ছে সেই মেয়ে ইন্ডিয়াতে যারা কিন্তু পড়তে পারতো, যারা গাইতে পারতো এবং যারা নাচতে পারতো। এই স্বাধীনতা কিন্তু অন্য কোনো নারীদের ছিল না। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট। দেবদাসীদেরকে আমরা টেম্পল উইমেন, প্রস্টিটিউট গার্ল এই হিসাবে দেখছি ঠিকই, কিন্তু তাদের একটা দিক আমরা দেখতে পাচ্ছি, অ্যাবে ডুবেইস তার বিখ্যাত বইটার নামও মাথায় রাখবে, ইম্পর্টেন্ট, হিন্দু ম্যানার্স, কাস্টমস অ্যান্ড সেরিমনিস। এই বইটিতে বলছেন যে Devadasis were the only females in India who may learn to read, to sing and to dance. This is very very important. মানে দেবদাসীদেরকে পুরোহিতে মনোরঞ্জন ইত্যাদি ইত্যাদি করতে হচ্ছে, কিন্তু তার পাশাপাশি তারাই অ্যানসেন্ট ইন্ডিয়ায় একমাত্র মহিলা, একমাত্র মেয়ে যারা নাচতে পারে, যারা গাইতে পারে, যারা পড়তে পারে, সংস্কৃত পড়ছে, তারা সংস্কৃত ক্লাসিক্যাল গান গাইছে এবং অসাধারণ তারা নাচ নাচছে, যেগুলোরই পরবর্তীকালের ফর্ম হিসেবে আমরা ভারতনাট্যম, কত্থক, কথাকলি, মণিপুরি এগুলো দেখতো। সো দে ওয়ার দ্য পায়োনিয়ার পার্সন এই দিক থেকে। কিন্তু ওই যে সমাজ তাদের অদারাইজেশন করে রেখেছে, হ্যাঁ, সমাজে তাদেরকে অদার করে রাখা হয়েছে, সবসময় অন্য চোখে দেখা হচ্ছে, মেয়েরাও তাদেরকে অন্য চোখে দেখছে, কারণ তারা পুরোহিতে আছে, পুরোহিতের কাছে তারা দাসী, কারণ তারা বারাঙ্গনা রূপে পরিণত হচ্ছে, কারণ তাদের দেহটাকে কিন্তু তাদের নিজস্বতার মধ্যে সীমায়িত রাখতে পারছে না। তার স্বাধীনতা নেই, দাসী মানেই স্বাধীনতা নেই যা। ঠিক আছে, তো এই জিনিসটার জন্য তাদেরকে কিন্তু দেবদাসী বলা হচ্ছে। কিন্তু আরেকটা সিগনিফিকেন্স যেটা অ্যাবে ডুবেইস তুলে ধরেছেন, সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা মাথায় রাখা উচিত। ওকে, তো এই দেবদাসীদের হঠাৎ করে পতন হচ্ছে কখন বলো দেখিনি? মানে গুপ্ত সময়কালে দেখবে টেম্পল গ্রান্ট, মানে অগ্রহারা, দেবদানা, ভূমিদানা, ব্রহ্মদেয় ইত্যাদি খুব বেশি মাত্রায় চলছে, তাই তো? কিন্তু একটা সময় এসে আমরা কি দেখছি না, যখন ইসলামিক রুল শুরু হচ্ছে ভারতবর্ষে, তখন কিন্তু এই মন্দিরে দান ধ্যানগুলো কিন্তু উঠে যাচ্ছে ক্রমশই। এবং গুপ্ত সাম্রাজ্যের পতনের পর থেকেও আস্তে আস্তে ক্রমাগত এই যে দান, অগ্রহার ইত্যাদি দানগুলো কমে যাচ্ছে। মানে টেম্পল চালাতে গেলেও তো একটা ইকোনমি লাগে, মানে টেম্পল একটা ইনস্টিটিউশন, টেম্পল একটা প্রতিষ্ঠান, মন্দির একটা প্রতিষ্ঠান, সেটা চালাতে গেলেও অর্থনীতি লাগে, পয়সা লাগে, টাকা লাগে। এবং ওই যে প্রস্টিটিউট গার্লরা থাকতো, তাদের খেতে পড়তে তো টাকা লাগে। এক একটা মন্দিরে 8 জন, 10 জন, 12 জন করে দেবদাসী থাকতো, তো তাদের পড়তে, খেতে এবং তাদের যাবতীয় যে ওই অলংকার, পোশাক আশাক, চুলের বিনুনি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে পয়সা লাগতো। কিন্তু এই পয়সাটা ক্রমাগত অবলুপ্তি ঘটছে কিন্তু মেডাইভেল পিরিয়ড, কারণ টেম্পল গ্রান্টটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। তখন এই মেয়েগুলো কি করবে? এই যে দেবদাসী গার্লরা বা এই যে যারা এই ধরনের ব্রাত্য অপাঙ্ক্তের মেয়েরা, তারা কি করবে? তারা রাস্তায় নামছে।
রাস্তায় নেমে তারা বিভিন্ন প্রফেশন খোঁজার চেষ্টা করছে এবং তারা খুঁজতে 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 কোনো পথই যেন তাদের কাছে খোলা থাকছে না। এবং একদম মেডিয়েভাল ইন্ডিয়ার শেষ পর্বে আমরা যখন ইসলামিক রুলের মানে শেষ পর্ব দেখছি, সেই পর্বে গিয়ে তারা কি করছে না একটা আশ্রয় খুঁজে পাচ্ছে। কি হিসাবে আশ্রয়টা খুঁজে পাচ্ছে না, পোস্ট মডার্ন প্রি মডার্ন বেঙ্গল বা প্রি মডার্ন ইন্ডিয়াতে এই সমস্ত এই যে রাস্তায় ঘুরে বেড়ানো মেয়ে যারা একটু নাচতে পারে, যারা একটু গাইতে পারে, তাদেরকে নাচগাল বা বাইজিতে রূপান্তরিত করছে। তারা অযোধ্যা, লখনৌ, হায়দ্রাবাদ, কানপুর, ঠিক আছে, মাদ্রাজ, মানে বাংলার কলকাতা ইত্যাদি জায়গায় তারা নাচছে গাইছে। কোথায় নাচছে গাইছে না, ইংরেজ শাসনের আমলে অনেক ছোট ছোট বাবু, ছোট ছোট জমিদার গড়ে উঠেছিল, তো তাদের দরবারে তাদের পৃষ্ঠপোষণায় তারা নাচছে। এবং এই নাচের সাথে একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট জড়িত, সেটা হচ্ছে কি না, তাদের এই নাচের সাথে ওই একইভাবে দেবদাসীদের মধ্যেও যেমন এই দেহটা খুব বিশাল মাত্রায়, দেহের ওপর স্বাধীনতা ছিল না, সেই ব্যাপারটা এই সমস্ত নচগালদের মধ্যেও বা যাদেরকে আমরা বাইজি হিসাবে বলছি তাদের মধ্যেও একইভাবে থেকে যাচ্ছে। তো কোথাও গিয়ে এই দেহের প্রতি স্বাধীনতা না থাকা, হ্যাঁ, এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। তো টেম্পল ইকোনমির একটা ডিক্লাইন কিন্তু পরবর্তী সময়কালে এই নটসগার্লের উত্থানের ক্ষেত্রে বা বাইজি মেয়েদের উত্থানের ক্ষেত্রে একটা বিরাট বড় রোল কিন্তু প্লে করছে, যেটা মাথায় রাখলে ভালো। এইবার দেবদাসীদের সম্পর্কে একটা জিনিস মাথায় রেখো, সেটা কি না, দেবদাসী কথাটা শুনলেই আমরা সবসময় মনে করি যারা তারা অ্যানসেন্ট ইন্ডিয়াতে ছিল, তারা প্রাচীন ভারতেই ছিল। এটা কিন্তু নয়, দেবদাসী প্রথা দীর্ঘকাল কিন্তু ভারতবর্ষে ছিল, হয়তো এখনো আছে। সাউথ ইন্ডিয়ার কোনো টেম্পলে যদি যাও দেখবে নারীদেরকে দাসী করে রাখা হয়েছে, তাদেরকে সম্ভোগ করা হচ্ছে, তাদেরকে নানা রকম ভাবে জোর করে কাজ করানো হচ্ছে, খাটানো হচ্ছে, এখনো হয়তো আছে। এবং এই জিনিসটা এখনো যে আছে তার প্রমাণ হচ্ছে আমরা কিছু বছর আগেও দেবদাসী দেখতে পাচ্ছি, এবং তার বন্ধ করার জন্য চেষ্টা করা হচ্ছে বিভিন্ন ভাবে। কিরকম, 1926 সাল প্রথম সেতুলক্ষ্মী বাই, ট্রাভাঙ্করের রানী, তিনি প্রথম প্রচেষ্টা নিচ্ছেন। কি করছেন না, বলছেন যে মন্দিরে কোনো মেয়েদের উৎসর্গ করা যাবে না। সো তিনি প্রথম মানে ট্রাভাঙ্করের রানী তিনি প্রথম কিন্তু এই প্রয়াসটা নিচ্ছেন। বোম্বেতে বোম্বে প্রিভেনশন অফ ডেডিকেশন অফ দেবদাসী বিল আসছে 1934 সালে। মাদ্রাস দেবদাসী প্রিভেনশন অ্যাক্ট আসছে 1947 সাল। দেখো স্বাধীনতা, তখনও কিন্তু দেবদাসী আছে, দেবদাসী সিস্টেম চলছে। 1982 সাল, আজ থেকে মাত্র 40 বছর আগে, তখন কর্ণাটকে ব্যাঙ্গালোরে দেবদাসী, কর্ণাটকে দেবদাসী অ্যাক্ট পাস করে দেবদাসীদের যে ডেডিকেশন সেটা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। হয়তো বন্ধ করার চেষ্টা করা হয়েছে বিভিন্ন অ্যাক্ট এনে, বিল এনে, কিন্তু হয়তো আজও লুকিয়ে আছে মাদ্রাসের কোনো কর্নারে বা সাউথ ইন্ডিয়ার কোনো মন্দিরের ভেতরে এই প্রথা হয়তো চলছে, যেটা অন্ধকারে, যেটা নীরব ভাবে চলছে, যেটা আমরা দেখতে পাই না। তো সরকার বিভিন্ন প্রয়াস করছে, কিন্তু এই প্রথা যে আজও নেই এটা একদমই ভাবে বলতে পারবে না। তো যে ইতিহাসটা আমি বলছিলাম, এটাকে ছেড়ে আমি ওই জায়গাটা যাই, যে এই মন্দিরে দান ধ্যান বন্ধ হওয়ার কারণে এই যে 10 জন 12 জন 14 জন করে মেয়ে থাকতো, বিরাট বিরাট মন্দির, সেখানে যে এই দেবদাসীরা থাকতো তাদের অবস্থা খুব ক্রিটিক্যাল হয়ে যায়, তো তাদের মন্দির ছাড়তে বাধ্য হচ্ছে। এবং মন্দির ছেড়ে ক্রমাগত তারা কি করছে না, বিভিন্ন বাবু, ছোট জমিদার, হ্যাঁ, এদের আশ্রয়ে চলে যাচ্ছে। এবং এদের কাছে গিয়ে তারা কি করছে না, তারা নাচ দেখাচ্ছে, তারা গান গাইছে। এইভাবেই পরিণত হচ্ছে গাহর জান, ঠিক আছে, নিকি বাই ইত্যাদি বিভিন্ন বাইজিদের। এবার বাইজি মানেই যে তারা দেহ দান করেছে এরকম নয়, বাইজিদের মধ্যেও অনেক প্রকারভেদ আছে। আমি জানি না তোমরা এই জায়গাটা নিয়ে পড়াশোনা কতটা করেছো, আমি যেহেতু ওমেন স্টাডিজ এর স্কলার, আমি এই জায়গাগুলো নিয়ে আমার ইন্টারেস্ট আছে বলেই পড়েছি। তো বাইজিদের মধ্যেও প্রচুর রকমের ভাগ আছে, ঠিক আছে, যাদের শেষে জান টাইটেলটা থাকছে, জান, যেমন গহর জান, ঠিক আছে, তো তারা হচ্ছে ভালো গান গাইতে পারতো, তাদেরকে বলা হচ্ছে জান, ঠিক আছে, গহর জান। যাদের শেষে বাই থাকতো, ঠিক আছে, যাদের শেষে বাই থাকতো যেমন নিকি বাই, ঠিক আছে, বা পরবর্তীকালে আঙুর বালা ইত্যাদি ইত্যাদি অনেকজনকে দেখতে পাবো, বাই বালা ইত্যাদি যাদের থাকছে, তারা ভালো নাচতে পারতো। আর একটা সম্প্রদায় ছিল বাইজিদের, যাদেরকে বলা হতো খান্নাজি,
ঠিক আছে, খানাগি বলা হতো। ঠিক আছে, যারা কি করতো না, যারা দেহ দিয়ে বাবুদের বা অন্যান্যদের মনোরঞ্জনের বা বিনোদনের চেষ্টা করতো, যাদের পেশাটা অনেকটা প্রস্টিটিউশনের সাথে জড়িত। তো এই খানাগি সম্প্রদায় থেকেই পরবর্তীকালে বাংলায় একটা গালাগালি উৎপন্ন হয়েছে, তোমরা সকলেই শুনেছো, সেটা হচ্ছে খানকি। ঠিক আছে, তো এই যে উৎপত্তি, এর একটা ইতিহাস আছে, মানে গালাগালিরও একটা ইতিহাস হচ্ছে। প্রত্যেকটা জিনিসের একটা ইতিহাস হয়। তো গালাগালি শব্দটা মানে গালাগালি কিছুই না, একটা ভাষা। আর এক প্রান্তে যেটা মানে একটা ভাষা, সেটা অন্য প্রান্তে গালাগাল। ঠিক আছে, তো যেটা একটা ল্যাঙ্গুয়েজে গালাগাল, সেটা আবার অন্য ল্যাঙ্গুয়েজ হয়তো অন্য ভর্ত না। তো এই হচ্ছে ব্যাপার। তো এই খানাগি, এই যে বাইজি সম্প্রদায়, যারা দেহ উপযোগীর সাথে যুক্ত থাকতেন, ঠিক আছে, বা যারা বিভিন্ন মানুষের সাথে সম্ভোগ করতে বা দেহ দিয়ে তারা জীবন যাপন করতো, তাদেরকে বলা হতো খানাগি। এবং সেইখান থেকেই খানকি শব্দটা উৎপন্ন হচ্ছে। এবং এখনো দেখবে অনেকজনকে এই শব্দটা বলা হয়, যারা বিভিন্ন ভাবে অন্যান্য তাদেরকে বলা হয়। তোমরা এই ব্যাপারটা নিয়ে জানো, বিকজ ইউ অল আর ভেরি ম্যাচিওর। তো আমি সেটাতে যাচ্ছি না। তো এই আইজিদের প্রকারভেদ 3 রকমের: যারা নাচতে পারতো 1, যারা গাইতে পারতো 2, এবং যারা দেহ দিয়ে জীবন ধারণ করতো 3। এবার এমনও কিছু ছিল যারা নাচতে গাইতে পারতো, দুটোই পারতো না তা নয়। হুম তো তাদেরকে কখনো বাই কখনো জান বলা হচ্ছে, কিন্তু স্পেসিফিকেশন গুলো হচ্ছে এই। ওকে, এবং আমরা যদি বাংলার ইতিহাসটাকে দেখি, বাংলায় যদি পোস্ট মডার্ন বেঙ্গল এই পিরিয়ডটাকে দেখি, সেই সময়কালে কিন্তু যদি দেখো, অযোধ্যার নবাব যখন ওয়াজেদ আলী তিনি বিতাড়িত হচ্ছেন, তিনি এসে প্রথম বাইজিদেরকে কিন্তু নিয়ে আসছেন, মানে বাংলায় অষ্টাদশ শতকের শেষ দিকে। এবং তিনি বিভিন্ন নাচ গানের আসর জমাচ্ছেন, ঠিক আছে, যেগুলোকে আমরা বলছি মঞ্জিল। ঠিক আছে, তো মঞ্জিল জমাচ্ছেন, মেহফিল করছেন, ঠিক আছে। এবং তিনি বিভিন্ন জায়গা থেকে, লখনৌ থেকে, আওয়াধ থেকে বাইজিদের নিয়ে আসছেন। এবং খুব ইন্টারেস্টিং একটা বিষয়, যেটা না বললেই নয়, তোমরা পড়েছো নাকি জানি না, আমার কলকাতা বা মানে এই বেঙ্গল হিস্ট্রি আমার স্পেশাল পেপার ছিল। তো অনেক বই আছে কলকাতার উপর, তোমরা চাইলে ইন্টারেস্ট থাকলে পড়তে পারো। এই জায়গাগুলো নিয়ে কিছু পার্ট নিয়ে অনেক কম কাজ হয়েছে, মানে ভাবনার পরিসরটা কম, কারণ ব্রাত্য অপাঙ্ক্তেয় মেয়েদের কথা কেউ বলতে চায় না। মানে আজও নারী ইতিহাস, যতই অনেক কেন্দ্র, ইউনিভার্সিটি ইত্যাদি থাকুক, নারী ইতিহাসের অনেক অংশই এখনো ভ্যাকিউম, এখনো কিন্তু খালি, এখনো কিন্তু অনেক নীরবতা আছে। তো সেই জায়গা থেকে ভাবনার প্রয়োজন আছে। তো তোমরা অবশ্যই ভাববে, আমি এই আশা রাখছি। তো বিষয় যেটি বলছিলাম, যে বাংলার যদি আমরা দেখি, মানে প্রি মডার্ন বেঙ্গলকে যদি দেখি, আমরা দেখবো যে রামমোহন রায় তার বাগান বাড়িতেও বাইজি নাচ দিচ্ছেন, সেখানেও বাইজি নাচ হচ্ছে, বিনোদন চলছে। শুধু রামমোহন রায় নয়, কলকাতার বিখ্যাত বাড়ি সিংহ বাড়ি, ঠিক আছে, দেব বাড়ি, রাধাকৃষ্ণ দেব, জয়কৃষ্ণ দেব, তারপরে ঠাকুর বাড়ি, তারপরে আমরা যদি দেখি মল্লিক বাড়ি, প্রত্যেকটা লাহা বাড়ি, প্রত্যেকটাতে কিন্তু এই বাইজিদের নিয়ে একটা কম্পিটিশন চলছে। মানে কলকাতা তৎকালীন বাবুদের মধ্যে বেশ কয়েকটি জিনিসটা খুব কম্পিটিশন ছিল। কি কি নিয়ে খুব কম্পিটিশন ছিল জানো? যে কে ভালো মানে বাইজি নিয়ে আসতে পারবে, প্রথম একটা কম্পিটিশন। মানে কার আসরে, মানে কে আসরে আসছে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কম্পিটিশন। কিন্তু সেকেন্ড হচ্ছে কে ভালো বেশ্যার সাথে রাত কাটায়, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থার্ড আর একটা ইম্পর্টেন্ট ছিল বিভিন্ন খেলা নিয়ে, যেমন তারা পায়রা ওড়ানো নিয়ে তারা বিশালভাবে মানে একটা বিনোদনে মাততেন। তারপরে কাঙাল ভোজন, মানে কে ভালো ভোজ খাওয়াচ্ছে, কাঙাল ভোজন, কে বিড়ালের বিয়ে দিচ্ছে সেটা নিয়ে ভোজ খাওয়াচ্ছে। এই সমস্ত নিয়ে ছিল তাদের বিনোদন, মানে তাদের জীবনটা এই রকম ছিল আর কি। তাদের জীবনে ছিল এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট আর এন্টারটেনমেন্ট। মানে তারা 3টে জিনিস নিয়ে থাকতো। প্রথম হচ্ছে মদ, যে মদটা অবশ্যই বিদেশি, হ্যাঁ, মানে নেশা। সেকেন্ড ছিল মাগি, মানে যাদেরকে আমরা প্রস্টিটিউট গার্ল বলছি বা মেয়ে ছেলে বলছি ইত্যাদি ভাবে বলছি, মানে এটা আমার ভাষা নয়, এগুলো সব বইয়ের ভাষা। ওকে, মানে আমাকে তোমরা মারতে এসো না, বা আমাকে উল্টে আবার ওইগুলি ফেরত দিও না, সেটাই। তো তৃতীয়ত যেটা ছিল এই খেলা, ঠিক আছে, হ্যাঁ, তো মানে জুয়ো যেটাকে বলা হচ্ছে। তো এই 3 নিয়েই ছিল কলকাতার সেই সময়কাল, মানে 19th সেঞ্চুরি বেঙ্গল যদি দেখি সেই সময়কাল। এবং আরেকটা জিনিস খুব বলতে চাইছিলাম, তখন ভুলে গেলাম, সেটা যে আজকের দিনে দুর্গাপুজো মানে কি,
আজকের দিনে দুর্গাপুজো মানে দেখবে বিরাট বিরাট প্যান্ডেল, বিরাট ভিড়, বিভিন্ন বিধায়ক, এমএলএ, এমপিদের মধ্যে লড়াই, কে ভালো প্যান্ডেল করছে, কে ভালো ঠাকুর আনছে, ইত্যাদি ইত্যাদি। তো 18-19 সেঞ্চুরির বাংলায় কেমন দুর্গাপুজো হতো সেটা জানতে তো একজন ইতিহাসের ছাত্র হিসাবে অবশ্যই ইন্টারেস্ট থাকা উচিত। আমি জানি না তোমরা কতটা ভেবেছো বা পড়েছো। একটা খুব ভালো বই আছে, তোমরা দেখতে পারো, মানে আমি রিসেন্ট শেষ করেছি বইটা, কলকাতা রাত্রি রহস্য, হেমেন্দ্র কুমার রায়। সেখানে কলকাতার দুর্গাপুজো সম্পর্কে তিনি লিখেছেন। তখনকার কলকাতায় মানে 18-19 সেঞ্চুরি বেঙ্গল যখন ইংরেজরা শাসন করছে, তখনকার কলকাতায় কিরকম বিষয় ছিল না, তখন বাবুদের মধ্যে লড়াই থাকতো। এখন যে এমএলএ এমপি চলে এসছে, রাজনীতি চলে এসছে, তখন এই রাজনীতির ব্যাপারটা ছিল না। তখন যারা বাবু সম্ভ্রান্ত পরিবার তারা দুর্গাপুজো করতেন, এবং সেই দুর্গাপুজোয় কি কি নিয়ে লড়াই হতো জানো? প্রথম লড়াই হতো যে প্রতিমার গয়না কে বেশি পরিয়েছে, এটা নিয়ে একটা লড়াই হতো, ঠিক আছে। সেকেন্ড লড়াই ছিল যে ঝাড়বাতি কাদের বাড়িতে খুব ভালো এসেছে, ইম্পর্টেন্ট, এই লড়াইটা হতো। থার্ড যে লড়াইটা হতো সেটা হচ্ছে এই নচগাল বা বাইজি, কে দুর্গাপুজোয় অষ্টমী নবমী দশমীতে ভালো বাই এনেছে, মানে ভালো বাইজি এনেছে। এই ছিল তাদের লড়াইয়ের বিষয়বস্তু। এবং এই নিয়ে কলকাতার দুর্গাপুজো, বাবুদের বাড়িতে বাড়িতে দুর্গাপুজো। আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলি না বনেদি বাড়ি দুর্গাপূজার বারোয়ারি, তো বারোয়ারি সিস্টেমটা তখন খুব কম ছিল, তখন বনেদি বাড়ির পুজো ছিল, যেগুলো এখনো হয়। লাহাবাড়িতে দুর্গাপুজো হয়, অনেক বাড়িতেই দুর্গাপূজা হয়, অনেক জমিদার বাড়িতে, যেগুলো বহু পুরনো পুজো তোমরা জানো। এবং সেই জমিদার বাড়িতে অষ্টমী নবমীর পুজো চলছে, একদিকে ঢাক পাচ্ছে আর একদিকে বাইজির কত্থক গানে নাচছেন, 1 ঘন্টা ধরে একটা গান গাইছেন এবং নাচছেন। এবং তাদের কাদের আমন্ত্রণ করা হচ্ছে না, এই আমন্ত্রণ নিয়েও লড়াই ছিল, মানে কে গেস্ট আসছে সেটা নিয়েও লড়াই ছিল। রাজা রাধাকৃষ্ণ দেব, জয়কৃষ্ণ দেব, ঠিক আছে, ওই যে শোভাবাজারের রাজবাড়ি, সেখানে দোতলায় আসর বসছে, রবার্ট ক্লাইভকে আমন্ত্রণ জানানো হয়েছে, ঠিক আছে। রবার্ট ক্লাইভকে আমন্ত্রণ জানানো হয়েছে। যারা উচ্চবিত্ত, যারা এলিট, তারা কি করছেন না, গেস্ট হয়ে বসে সেই নাচ শুনছেন, নাচ দেখছেন, মানে মোহতে পড়ে যাচ্ছেন। এবং যারা লোয়ার ক্লাসে বিলং করে, যারা স্ট্রিটের লোক, যারা পার্লারের লোক, দ্য পার্লার অ্যান্ড দ্য স্ট্রিট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বই, সুমন্ত ব্যানার্জির বই, মানে আমার ওয়ান অফ মাই ফেভারিট বুক, পার্লার অ্যান্ড দ্য স্ট্রিট। আমি কলকাতা নিয়ে যাদের ইন্টারেস্ট আছে অবশ্যই পড়ো বইটা, খুব ভালো লাগবে। তো পার্লার মানে কি, পার্লারে কারা যায়, মানে ছেলেরা এখন যায় কিন্তু মেয়েরা বেশি যায় কি করতে, ভ্রু ভ্রু প্যাক, মানে অনেক কিছু আছে আমি জানি না। তো বিষয় হচ্ছে, তো অনেক কিছু সাজসজ্জার জন্যই আমরা পার্লারে যাই। তো পার্লার মানে একটা আভিজাত্যের ব্যাপার, পার্লারে মানে সাজগোজের ব্যাপার, ঠিক আছে, এই ব্যাপারটা ছিল। তো পার্লার মানে এখানে আপার কাস্টে বলানো হয়েছে, যেখানে ওই বাইজি নাচর বসছে, নাচ চলছে, এবং যেখানে ইংরেজরাও গেস্ট হিসাবে আসছে, ঠিক আছে। এবং এই একই সাথে আরেকটা জিনিস চলছে, সেটা হচ্ছে কি না, যারা স্ট্রিটের মানুষ তাদের জন্য চলছে খেমটা গান, খেমটা নাচ, ঠিক আছে, খেমটা নাচ চলছে, যেখানে বিনোদন, যেখানে গালাগাল থাকছে অতি মাত্রায়, ঠিক আছে। এবং ওই ওই রাতের আসরে, মানে ওই যে রাতের আসর, সেটা 3টে 4টে পর্যন্ত চলছে, বাইজির আসরটা। 3টে 4টের পরে হঠাৎ করে ভোরবেলা থেকে দরজা সবার জন্য খোলে, যে ঘরটা বন্ধ করে মদ এবং বাইজি নাচ এবং তার মোহময়ী রূপ থেকে বা আহা সাবাস কিয়াবাত ইত্যাদি উচ্চারণ আসছে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে, যেখান থেকে মালা উড়ানো হচ্ছে, যেখান থেকে টাকা উড়ানো হচ্ছে, সেই জায়গা থেকে ওই আসরটাই বদলে যাচ্ছে 3টে 4টে 5টার সময় কবি গানের আসরে, যেখানে অ্যান্টনি ফিরিঙ্গির মতো মানুষরা এসে কবি গান গাইছে, এবং যেখানে যেটা ওপেন টু অল, মানে সমস্ত মানুষ যেখানে কবি গান শুনছে। এই ছিল কলকাতার চিত্র, দুর্গাপুজোর চিত্র তৎকালীন সময়ে। মানে আজ থেকে একটু পিছিয়ে গেলে এইরকম কলকাতার চিত্র ছিল। আজকের দিনে আজকের দিনে দাঁড়িয়ে লাইনে হুড়োহুড়ি, লাইনে মারামারি, মানে ধর্মাক্ত অবস্থা, এমএলএ এমপিদের বাক্যযুদ্ধ, এই হচ্ছে কলকাতার পুজো। এবং বহু পুরনো কালের কলকাতার পুজোটা ঠিক এইরকম ছিল, ওকে। এবং যে বাবুদের কথা বলছিলাম, বাবু কাদের বলা হয় নিশ্চয়ই জানো। তো এই বাবুরা এই রকম ভাবে কম্পিটিশন করছে, এবং এই কম্পিটিশনের শিকার যারা সবচেয়ে বেশি হচ্ছে তারা হচ্ছে এই নাচগাল বা বাইজি মেয়েরা, ঠিক আছে, যাদেরকে কিন্তু
ওই ক্ষণিকের জন্য আর কি বিনোদনে নিয়ে আসা হচ্ছে। তখন কেয়া বাত, সাবাস, আহা, অপূর্ব, এই সমস্ত এক্সেলেন্ট, আউটস্ট্যান্ডিং এই সমস্ত শব্দ বেরোচ্ছে। কিন্তু ঠিক তারপরেই তাদেরকে আর কেউ মনে রাখছে না। 3টে 4টে বেজে গেলেই যখন সূর্য ফুটে উঠছে তখন আর সেই মেয়েদেরকে আর কেউ মনে রাখছে না। সে কি করছে, সে কি খাচ্ছে, কারোর কোনো আশা নেই। ঠিক আছে, কারণ তখন বাবু তো ঘুমাচ্ছেন। এই ছিল ওই মেয়েদের কথা, মানে নচকালদের কথা বা বাইজি মেয়েদের কথা, যাদেরকেও সমাজ ব্রাত্য বা অপাঙ্কেয় করে রেখেছে। তো দেবদাসী থেকে একদম আমি পোস্ট সরি আবার প্রি মডার্ন পিরিয়ড বেঙ্গলের চিত্রটা, শুধু প্রি মডার্ন বেঙ্গল নয়, মাদ্রাস যদি যাও, আওধে যদি যাও, ঠিক আছে, বোম্বেতে যদি যাও, চিত্রগুলো একই। সেখানেও এই 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 ফর্মগুলোই যেন চলছে। এবং তার পরবর্তীকালেও ইংরেজ জমানার শেষ দিকে যদি দেখি, একদম স্বাধীনতার আগে আগে এবং তারপরে কিছু ফর্ম আছে যেগুলোর মধ্যে আসছে পার ড্যান্সিং, যেগুলোর মধ্যে আছে ক্যাবারে ড্যান্স, ঠিক আছে, হাওয়াই হাওয়াই, হ্যাঁ, চিন চিন চু যে গানগুলো হচ্ছে না, ওই বার ড্যান্সার বা এই বিষয়গুলো আছে। সেই বার ড্যান্সিং গার্লগুলোকেও আমরা দেখছি যে বন্ধ করে ইউরোপিয়ানরা সেখানে এসে নাচছেন, দেখছেন, হ্যাঁ, মদ খাচ্ছেন, বিনোদন করছেন। তো এই ট্র্যাডিশনটা কিন্তু আজও সমানভাবে সমান্তরালভাবে প্রবহমান। হ্যাঁ, মানে একটা জিনিস যেটা সমানভাবে কিন্তু প্রবহমান। তো এই মেয়েদের অবস্থা সবসময় অবহেলিত, করুণ, দুর্দশাময়। তারা সাপ্রেস, অপ্রেস, ডিপ্রেস, ইনফেরিয়র স্ট্যাটাসই সবসময় ভুগছে। তো অ্যানসেন্ট ইন্ডিয়ার চিত্র কেমন ছিল, প্রি মডার্ন এবং পোস্ট মডার্ন বা মডার্ন, সরি পোস্ট মডার্ন শব্দটা ইউজ করা খুব একটা ভালো নয়। তো মানে পোস্ট মডার্ন ইউজ করা কতটা যুক্তিযুক্ত সেটা নিয়ে সংশয় থাকছে। স্যার, হ্যাঁ, হ্যাঁ, আমি শুনছি বলছি এর আগে কথা শোন। বলছি এর আগের বইটার হ্যাঁ, নাম কি বললেন তা স্যার? কলকাতা কি হেমন্তের? কলকাতার রাত্রি রহস্য। হ্যাঁ, হ্যাঁ, কলকাতার রাত্রি রহস্য, হেমেন্দ্র কুমার রায়। পড়ে আচ্ছা দেখো, খুব ঠিক আছে, ইন্টারেস্টিং। থ্যাংক ইউ। তুমি কে কথা বললে আমি বুঝতে পারলাম। আচ্ছা, যাই। মনমতো স্যার। ওকে, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, পড়ো। তো দেবদাসী গার্লদের কথা পড়লাম, তারাও ব্রাত্য মানে একটা আলাদা ভাবে দেখছে, সমাজ অদার করে দেখছে। আবার এই যে নচ এবং বাইজি, তাদেরকেও অদার করে দেখছে। তাদেরকে জাস্ট বিনোদনের বিষয় বস্তু হিসাবে দেখা হচ্ছে, মানুষ হিসাবে দেখা হচ্ছে না। এটাই হচ্ছে নারী ইতিহাসের গল্প। যে গল্প এখনো ধরাছোঁয়ার বাইরে, যে গল্প এখনো লেখা হয়, অল্প অল্প লেখা হয়, কিন্তু গভীরে লিখলে তোমাকে তাত্ত্বিকরা, বুদ্ধিজীবীরা তোমাকে সমালোচনায় বিদ্ধ করবে। বলবে রগরগে ইতিহাস লিখছো। কিন্তু এদের কথা, এদের উচ্চারণ, সেগুলো ইতিহাসে আনা দরকার। সে দায়িত্ব অবশ্যই তোমাদের থাকবে। এই জায়গাটা খুব ভ্যাকিউম, মানে অত্যন্ত শূন্যতায়। ওই যে গহরবাই নেচে চলে গেল, তারপরে তার লাইফটা কেমন, সারাদিন সে কাঁদছে নাকি কি করছে, সেটা কেউ দেখে না, তার প্রতি কোনো দৃষ্টিপাত নেই। সে মরে গেলেও লোক মনে রাখছে না। আবার অন্য কোনো বাইকে নিয়ে চলে আসছে, যে আরো হয়তো সুন্দরী, যার হয়তো আরো অ্যাট্রাকটিভ লুকস আছে, অ্যাট্রাকটিভ ফিগার আছে, অ্যাট্রাকটিভ কোমর আছে। হুম, এই হচ্ছে ইতিহাস, তাদের ইতিহাস। তো এটা হলো অ্যানসেন্ট এবং মডার্ন বেঙ্গল বা মডার্ন পিরিয়ডের ইতিহাস, মেয়েদের ইতিহাস। এরপরে আমরা এই জায়গাটা বেশি ফোকাস করবো, যে জায়গাটা আমি পড়াচ্ছি ইউনিট 6, সেটা হচ্ছে মেডাইভাল ইন্ডিয়া, মুঘল হারেমের কথা, যেখানেও নারীরা ওই একইভাবে ব্রাত্য অপাঙ্ক্তের হিসাবেই থাকছে। সো মুঘল হারেমটা তোমাদের সিলেবাসে ডিটেলসে আছে, ডিটেলসই আমি পড়াবো। তার পূর্বে যদি এই দুটো প্রসঙ্গ নিয়ে কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, বল, আমরা ওখানে যাচ্ছি। নারী ইতিহাসের মতনই আমার ছাত্রছাত্রীরাও খুব নীরব থাকে, যেটি অত্যন্ত হতাশার। তো কারো কোনো জিজ্ঞাসা নেই? বোঝা যাচ্ছে যেটুকু বললাম, বুঝতে পারছো কিছু? হ্যালো, একটু হ্যান্ড রাইজ করো দেখি, একজন বুঝতে পেরেছে। বাহ,
4 5 4 5। ওকে, তো আমরা দেবদাসী গার্লদের কথা পড়লাম। দেবদাসী গার্ল হচ্ছে প্রস্টিটিউট গার্ল, টেম্পল ডেডিকেটেড গার্ল, যারা টেম্পলে দেবতার উদ্দেশ্যে ডেডিকেট করা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ডেডিকেট যেন পুরোহিতের উদ্দেশ্যে। তাদেরকেও সেই নিচে গিয়ে মনোরঞ্জন করতে হচ্ছে। ঠিক টেম্পল ইকোনমির হ্রাসের সূত্র ধরে দেবদাসীদের এই যে নর্থে পরিণত হওয়া বা আইজিতে পরিণত হওয়া, সেক্ষেত্রেও তাদের যেন নিচে গিয়ে বিনোদন করতে হচ্ছে। এই হচ্ছে ইতিহাস। এবং খুব ভালো আমার গাইড যিনি ঋষিকা চক্রবর্তী ম্যাম, তিনি একটা খুব ভালো কাজ করেছেন মিস শেফালিকে নিয়ে। তোমরা তার একটি বই আছে, গ্যাংচিল থেকে বেরিয়েছে, পড়তে পারো। বইটির নাম হচ্ছে কলকাতার ক্যাবার। ওকে, তো সেখানে তিনি একজনকে নিয়ে আলোচনা করেছেন, একজন ক্যাবারে ড্যান্সার যিনি হচ্ছেন মিস শেফালি। তো তাকে নিয়ে, তার লুকস, তার অপূর্বতা, সেটা নিয়ে সবাই মুগ্ধ। ঠিক আছে, তার বই মানে তাকে নিয়ে সবাই মুগ্ধ। কিন্তু ঠিক রাত পেরিয়ে গেলে যখন দিনের আলো ফুটছে, আর কেউ তাকে মনে রাখছে না। তার বয়সকাল, হ্যাঁ, তার যখন মানে আস্তে আস্তে দেখবে এই ধরনের মেয়েদের, মানে যাদেরকে আমি ব্রাত্য অপাঙ্ক্তেয় বলছি, এই ধরনের মেয়েদের একটা বয়স পর্যন্ত, যতদিন তার যৌবনতা আছে ততদিন তার গুরুত্ব আছে, বাকিটা পর্বের ইতিহাস একদম ভ্যাকিউম। এদের কথা কেউ লিখছে না, তাদের কষ্ট, দুঃখ, লাঞ্ছনা, বঞ্চনা ইত্যাদির কথা কিন্তু একদম লেখা হচ্ছে, যেগুলো লেখা দরকার। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? ওকে, নেই, ঠিক আছে। তো এরপরে আমরা যে জায়গাটা যাব, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের সিলেবাসের জন্য, সেটা হচ্ছে মুঘল হারেম। ওকে, তো মুঘল হারেম, এই জায়গাটা সম্পর্কে আলোচনা করা। হারেমে যে মেয়েরা থাকতো তাদেরকে বেসিক্যালি জানানা বলা হচ্ছে। ঠিক আছে, মানে যারা রানীবাস, মানে হারেমটার বিভিন্ন নাম ছিল, সেগুলো আমি আসছি। তো তাদেরকে জানানা বলা হচ্ছে, যেটা মুঘল শাসকের মানে নারীদের রাখার একটা স্থল হিসাবে ছিল, যেটা প্রাসাদ থেকে বা মুঘল শাসকদের যে রুলিং যে জোন, সেখান থেকে একটু দূরে থাকতো। ওকে, এবং একটা কথা মুঘল শাসন সম্পর্কে বলা হয় যে মুঘল শাসকের তিনটে মূল স্তম্ভ, মানে ক্ষমতার যে প্রতাপ দেখানো তিনটে মূল স্তম্ভ ছিল। একটা হচ্ছে তার আর্মি, মানে তার সেনাবাহিনী কতটা বড়। সেকেন্ড হচ্ছে তার ট্রেজারি, মানে তার কত ধন সম্পদ আছে। থার্ড হচ্ছে তার নারী, মানে তার হারেমে কত নারী আছে। যার হারেমে 10,000 নারী আছে সে পাওয়ারফুল, যার হারেমে 4,000 নারী আছে সে কম পাওয়ারফুল। ছিল সেই সময়কালের চিত্র। ওকে, এবং এই হারেমে থাকা নারীদেরকে বলা হচ্ছে, বা যারা ইনভেস্টমেন্টে থাকছে সেই নারীদেরকে বিশেষত জেনানা বলা হচ্ছে। ওকে, তো এই জিনিসটাও একটু মাথায় রেখো। এবং এই এই জায়গা যেখানে একমাত্র পুরুষ হিসাবে কিন্তু শাসক প্রবেশ করতে পারতো, মানে এম্পেরর প্রবেশ করতে পারতো, বাকি কেউ কিন্তু প্রবেশ করতে পারতো না। একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা মাথায় রেখো, সেটা হচ্ছে হারেম কেবলমাত্র কিন্তু শাসকের ছিল না, যারা নোবিলিটি, আমি আগের দিন ক্লাসেও পড়াচ্ছিলাম, দেওয়ানি, ওয়াজির, হ্যাঁ, এই ধরনের যারা দপ্তর, মানে যারা মিলিটারি ডিপার্টমেন্ট, জুডিশিয়াল, প্রধানমন্ত্রী, অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রুপস, তাদেরও কিন্তু হারেম থাকতো, হয়তো কম থাকতো, কিন্তু সে তাদেরও হারেম থাকতো। মানে হারেম মানেই যে শাসকের ছিল সেটা কিন্তু ভেবে নিও না, এই জিনিসটা একটু ক্লিয়ার রেখো। ওকে, তো তাদেরও কিন্তু হারেমে মানে তারা থাকতো। তো এই হারেমটার রাখার গুরুত্বটা কি, মানেটা কি, কেন রেখেছিল শাসক? কারণ নারীদেরকে তারা আলাদা করে রাখতে চেয়েছে, সেক্লুশনে রাখতে চেয়েছে, মানে তাদেরকে একটা আলাদা জীবন দিতে চেয়েছে, যে তারা ওপেন স্পেসে থাকবে না। ঠিক আছে, তো এই ছিল, মানে তাদেরকে পর্দার আড়ালে রাখার একটা চেষ্টা করা হয়েছে। এবং এই হারেম সম্পর্কে তথ্য অত্যন্ত কম, মানে আমরা জানতে পারি না, কারণ সেখানে যারা থাকতো, যে মেয়েরা থাকতো, সেই মেয়েরা যে সবাই পড়তে লিখতে পারে এরকম নয়। যারা শাসকের ঘনিষ্ঠ, হয়তো শাসকের ভগ্নী বা বোন, শাসকের মা, শাসকের মেয়ে, তারা হয়তো একটু পড়ালেখা শিখতে পারতো, তারাই যা লিখেছে। সেখান থেকে আমরা মুষ্টিমেয় তথ্য পাই, এবং কিছু ইউরোপিয়ান ট্রাভেলার ছিল যাদের কাছ থেকে আমরা কিছু শোনা তথ্য পাই। তো হারেম সম্পর্কে তথ্য কিন্তু খুব মুষ্টিমেয়, মানে একদম পাই না বললেই চলে। এবং আর একটি ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমরা জানতে পারি, সেটা হচ্ছে কিছু কিছু ইউরোপিয়ান ট্রাভেলার যারা চিকিৎসক ছিল পেশায়, যারা ফিজিশিয়ান ছিল,
তারা শাসক ব্যতীত আর একজন পুরুষ যে হারেমে ঢুকছে। কিন্তু তার ক্ষেত্রেও সিস্টেম কি ছিল না, পর্দার আড়ালে মানে ওই মহিলা থাকতো, পর্দার আড়াল থেকে তাকে চিকিৎসা করতে হতো কথা শুনে, মানে পেশেন্টকে সে দেখতে পারবেন না, দেখে তাকে চিকিৎসা করতে হতো। এই ছিল হারেমের চিকিৎসার সিস্টেম, মানে খুব ক্রিটিক্যাল কেস হলে এই ছিল তার চিকিৎসার সিস্টেম। এবার এই হারেমের মেয়েদের যন্ত্রণাটা কেন, এই মেয়েরা যন্ত্রণাময় জীবন যাপন করতো, এটা আমি কেন বলছি, হারেমে কি ছিল কি ছিল না সেই জায়গাটা যদি একটু দেখো, খুব ইন্টারেস্টিং একটা জায়গা। সেটা হচ্ছে হারেমকে কি কি নামে জানা হতো, সেটা আগে পড়ে নিই, আমরা একটু ফ্যাক্টসটা দেখে নিই। হারেমকে মূলত, হারেম এই শব্দটা আরবি শব্দ থেকে এসছে, যেটাকে জেনানা মহল, রানীবাস, হারেম সরা ইত্যাদি নামেও বলা হচ্ছে। ওকে, তো এই জিনিসগুলো একটু মাথায় রেখো। এবং আর নট, তিনি বলছেন দ্য সেক্লুডেড পার্ট অফ দ্য প্যালেস অর রেসিডেন্স রিজার্ভ ফর দ্য লেডিস, হচ্ছে এটা একটা গোপন স্থল যেটা মূলত রানীদের জন্য বা লেডিসদের জন্য বা মেয়েদের জন্য সংরক্ষিত ছিল। এই হিসাবেই কিন্তু হারেমকে সংজ্ঞায়িত করা হচ্ছে। বার্নিয়ার একজন ইউরোপিয়ান ট্রাভেলার, তিনি কি বলছেন, দ্য সেরালিগো দ্য হারেম কন্টেন্স বিউটিফুল অ্যাপার্টমেন্ট, মানে হারেম কিরকম ছিল, অপূর্ব সুন্দর চাকচিক্যময় প্রাসাদ, ঠিক আছে, গোল্ডেন প্লেট ছিল বাউন্ডারি ওয়ালে, ঠিক আছে, অপূর্ব সুন্দর তার ব্যালকনি ছিল, গাছপালা দেখা যেত, এইরকম একটা অ্যাপার্টমেন্ট। আমি যখন মুঘল পেইন্টিং পড়াবো তখন সেই চিত্র দেখাবো। তো বিউটিফুল অ্যাপার্টমেন্ট ছিল, সেপারেটেড অ্যান্ড মোর অর লেস স্পেসিয়াস এন্ড স্প্লেন্ডিড বলছে যে মানে একটা বিক্ষিপ্ত, একটা স্পেসিয়াস, একটা চমৎকার বিউটিফুল অ্যাপার্টমেন্ট কিন্তু হারেমে ছিল। এবং র্যাঙ্ক অনুযায়ী এই হারেমে মেয়েরা থাকতো, মানে যে ধরো সম্রাটের ভগিনী বা মা, সে হয়তো উপরের স্তরে থাকছে, তার দাসী তার নিচের স্তরে থাকছে, তারপরে যারা তার স্তরে, মানে হারেমের মধ্যেও একটা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন ছিল, মানে একটা স্তরীকরণ ছিল, যেটা মাথায় রেখো। ওকে, তো আমরা যদি হারেমে দেখি এবং এখানে আর কি কি থাকছে, মানে কারা থাকছে বেসিক্যালি এই জায়গাটা যদি দেখি, তো হারেমে মানে শাসকের ভগ্নী, মা, মেয়ে সবাই থাকছে, মানে শাসকের গ্রুপের সবাই কিন্তু এই হারেমেই থাকছে। পাশাপাশি তার দাসীরাও হারেমেই থাকছে, মানে সমস্ত মহিলারা স্থানই হচ্ছে এই হারেম, ঠিক আছে, ওই হারেমেই তাদেরকে রাখা হচ্ছে। এবং এই হারেমে রাখা হচ্ছে এই কারণেই, কারণ তাদেরকে আলাদা করে রাখতে চাই শাসক, এবং সেখানে শাসকের এন্ট্রি ছাড়া অন্যান্যদের এন্ট্রি ছিল না। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট স্লাইড, এই স্লাইডটা একটু ভালো করে দেখো। হারেমে কতজন হারেমে, মানে টোটাল নাম্বারটা কত বলছে, হারেমে 10 থেকেও হারেমের সংখ্যা শুরু হতে, মানে হারেমে থাকা নারীর সংখ্যা শুরু হতে পারে, এবং সেটা 10,000 পর্যন্ত হতে পারে। মানে 10 জন নারী নিয়েও হারেম হতে পারে, 10,000 নারী নিয়েও হারেম হতে পারে, এটা একটু মাথায় রেখো, এটাও ইম্পর্টেন্ট। এবং আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যে এই হারেমে মেয়েরা কিভাবে আসতো। হারেমে মেয়েরা আসতো বৈবাহিক সম্পর্কের মাধ্যমে, যেমন আকবর, জাহাঙ্গীর, তারা রাজপুত রমণীদের বিয়ে করছে, তো তাদের স্থলও কিন্তু এই হারেম, ঠিক আছে। তো বিবাহ সম্পর্কের মাধ্যমে আসা নারীদের স্থান হারেম। বাট মানে বাই বার, ধরো কারো মা হারেমে আছে, তার মেয়ে হারেমেই থাকতে হচ্ছে। পারচেস মানে কখনো ক্রয় করা হচ্ছে, ইরান, বাগদাদ, মধ্য এশিয়া, এই সমস্ত দেশ থেকে হারেমে মেয়েদেরকে কেনা হচ্ছে, সুন্দরী যারা তাদেরকে কেনা হচ্ছে। অ্যাপয়েন্টমেন্ট করা হচ্ছে অনেক মেয়েকে, ঠিক আছে, তাদেরকেও হারেমে রাখা হচ্ছে। গিফট দিচ্ছে অনেক প্রাদেশিক শাসক, মানে যারা প্রান্তে শাসন করছে সেই মেয়েরা, মানে সেই শাসকরা রাজাকে খুশি রাখার জন্য, এম্পেররকে খুশি রাখার জন্য সুন্দরী মেয়েদেরকে গিফট করছে, তো তাদের স্থানও সেই হারেম, ঠিক আছে। তো এই বিভিন্ন প্রসেসে কিন্তু এই হারেমে মেয়েরা আসতো, এটাও একটু মাথায় রেখো। এবং এই হারেম হচ্ছে অসাধারণ সুন্দরী সুন্দরী রমণীদের দিয়েই ভর্তি ছিল, মানে এটাই পেলসারে বলার চেষ্টা করছে, বলছে এটা যেন শাসকের জন্য একটা প্লেজার হাউস, মানে একটা যেন বিনোদনের একটা আবাসস্থল। মানে এখানে শুধু এন্টারটেনমেন্ট আছে চার দেওয়ালের মধ্যে, অসংখ্য সংখ্যক নারী, যাকে খুশি সম্ভব করো, এই ছিল তাদের জীবন, মানে শাসকের জীবন। এরপরে আমরা যে জায়গাটা পড়বো, যে হারেম কি শুধুমাত্র সেক্সুয়াল পারপোসের জন্যই ছিল, মানে এর সাথে কি শুধু যৌনতাই জড়িত ছিল, এই প্রশ্নটি যদি আসে তাহলে অবশ্যই উত্তরটি হবে না। কারণ হারেমে 10,000 যদি নারী থাকে আর একজন যদি শাসক থাকে, অবশ্যই যৌনতা সেখানে বিশাল বড় পায়োনিয়ার ফ্যাক্ট হবে না। পাশাপাশি হারেমে শাসকের মা, ভগিনী ইত্যাদিরাও থাকছে, অনেক স্লেভস থাকছে, মানে যারা
কি বলবো দাসী বৃত্তি পালন করছে। এবং হারেমে যারা গার্ড দিচ্ছে তাদেরকে বলা হচ্ছে খোয়াজা। খোয়াজা মানে কি, যারা থার্ড জেন্ডার, ঠিক আছে, বা তৃতীয় লিঙ্গের মানুষ, তারাও হারেমে থাকছে। ওকে, তো স্টেপ মাদার থেকে শুরু করে ফস্টার মাদার মানে যে পালন করেছে, আহ, সেই মা থেকে শুরু করে তার কাকিমা, গ্র্যান্ড মাদার, সিস্টার, ডটার, সবাই কিন্তু এই হারেমেই থাকছে। সুতরাং এটা যে শুধুমাত্র সেক্সুয়াল একটা পারপসেই আবিষ্কার হয়েছিল, এই জায়গাটা কিন্তু আমরা বলতে পারি না। ওকে, তো এটাও একটু মাথায় রেখো, মানে এই প্রশ্নটি যদি আসে, মানে হারেম মানেই যেন একটা সেক্সুয়াল প্লেজারের জায়গা, এন্টারটেনমেন্টের জায়গা, এই জিনিসটা কিন্তু ভুল। এইবার হারেমে মেয়েদের যন্ত্রণার ইতিহাসটা যদি আমরা একটু পড়ি। হারেমে যারা গার্ড দিতেন তারা ছিল সোভার বা অ্যাক্টিভ উইমেন বা থার্ড জেন্ডারের মানুষরা। তারা সবসময় অস্ত্র নিয়ে থাকতো। ধরো কোনো মেয়ে কিছু ভুল করেছে, তাকে তারা শাস্তি দিচ্ছে। হারেমের মধ্যে বিশাল কঠোর রুল ছিল যে কোনো রকম মানে পেনিস জাতীয় বা পুরুষ লিঙ্গের মতো দেখতে কোনো কিছু হারেমে প্রবেশ করা যেত না। মানে মূলো, তারপরে শশা, এই জাতীয় ফল হারেমে প্রবেশ নিষিদ্ধ ছিল। কারণ তারা নিজেরা নিজেদের সম্ভোগ বা বিনোদন বা উত্তেজনা এটার মাধ্যমে তারা কায়েম করতে পারে বলে মনে করা হতো। তো এই যে খোয়াজা, যে গার্ল বা থার্ড জেন্ডার যাদেরকে বলা হচ্ছে, এদের এই জিনিসগুলো দেখতে, এবং যারা ভুল করতো বা যারা কিছু করতো তাদেরকে কিন্তু অতি মাত্রায় মারধর করা হতো, বা বিভিন্ন রকম শাস্তি দেওয়া হতো, কখনো কখনো মেরেও ফেলা হচ্ছে। তো এই ছিল যন্ত্রণার ইতিহাস মানে তাদের জীবনে। এবং আর একটা খুব ইম্পর্টেন্ট জায়গা যেটা মাথায় না রাখলেই নয়, হারেমে তো সবাই বিবাহ মানে বৈবাহিক সম্পর্কে এসেছে তা নয়, অনেকেই ছিল অবিবাহিত। তো যেহেতু শাসক একজন, মানে তিনি হারেমে প্রবেশ করছে, তো আমরা বিভিন্ন গল্প পাই, মানে একটা বই আছে আমি তোমাদের রেফার করবো লাস্টে, যে যখন ডাক্তার হারেমে রুগী দেখতে আসছে, তখন ডাক্তারের হাতটা চেপে ধরছে সেই হারেমের আহ মহিলাটি, এবং মহিলাটি তার হাতটা নিয়ে তার বক্ষ যুগলে নিয়ে যাচ্ছে। তো এই সমস্ত মানে তাদের জীবনে মানে সবকিছু ছিল, মানে বিরাট বিরাট অ্যাপার্টমেন্ট, তার বিরাট বিরাট সুগন্ধি জুয়েলারি, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস ছিল। কিন্তু মানুষের সাধারণ কিছু জিনিস প্রয়োজনীয়তা সবসময় যেটা ভিতর থেকে, মানে মানুষের সাধারণ কিছু বৈশিষ্ট্য থাকে, সেটার মধ্যে একটা হচ্ছে কি না, লাভ ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে ভালোবাসা। সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে ফ্যামিলি, মানে পরিবার। হ্যাঁ, মানে যদি একটা পরিবার না থাকে তুমি কখনোই সুখে থাকতে পারবে না। ধরো তোমার বাড়ির কেউ নেই, বাবা মা, বোন, দাদা দিদি, বন্ধু বান্ধব, কেউ নেই, সেখানে কোনো সুখ নেই। এবং আরেকটা যেটা আমাদের সহজাত প্রবৃত্তির মধ্যে থাকে সেটা হচ্ছে সেক্স। তো হারেমে যেহেতু একমাত্র পুরুষ হিসাবে শাসক প্রবেশ করতো, তো অনেক মহিলাই এই সেক্সুয়াল প্লেজার থেকে বঞ্চিত হতো। তাদের চিলড্রেন নেই, তাদের ভালোবাসার লোক নেই, কেয়ার করার লোক নেই। হয়তো তাদের বিরাট গয়না আছে, ব্যালকনি আছে, ঝর্ণা আছে, বিশাল কিছু আছে, কিন্তু তাদের জীবনে এই জিনিসগুলো নেই যেগুলো হিউম্যান বিহেভিয়ারের বেসিক নিডস। তো এই ছিল যন্ত্রণার জীবন। তার পাশাপাশি যন্ত্রণা ছিল এই খোঁজরাগালদের অত্যাচার, মানে তারা অতিরিক্ত মাত্রায় অস্ত্র নিয়ে হাত কেটে দিচ্ছে, হ্যাঁ, নখ কেটে দিচ্ছে, এই ধরনের, মানে তাদের বিশালভাবে পানিশ করছে, যে জিনিসটাও খুবই প্যাথেটিক এবং ডেঞ্জারাস, যেগুলো আমরা বার্নিয়ের, ম্যানুচি, এদের যে বর্ণনা সেখান থেকে পাই। হ্যাঁ, তো মানুচির যে কথা, মানুচির কথাটা থেকেই আমরা এই জিনিসটা বললাম, যে মানুচি বলছেন দেখো, it is the custom in the royal household when a physician is called within the mahal, যখন একজন ফিজিশিয়ানকে বা চিকিৎসককে মহলে ডাকা হচ্ছে, for the announce to cover his head with a cloth, ঠিক আছে, মানে তার মাথাটা একটা পোশাক দিয়ে ঢেকে ফেলতে হতো, which hangs down to the waist, যেটা কোমর পর্যন্ত মানে ছড়ানো থাকতো, and then they conduct him to the patient's room, তারপরে তাকে মানে ওই পেশেন্টের রুমে নিয়ে যাওয়া হতো। মানে পর্দার আড়াল থেকে চিকিৎসার ব্যবস্থা যেমন ছিল, কখনো কখনো চিকিৎসককেই ঢেকে ফেলা হতো, দিয়ে তারপরে হারেমে সেই মেয়েদের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক আছে। তো আবার ফেরত যাওয়ার সময়তেও তাকে এইভাবে নিয়ে যাওয়া। তো এই ছিল চিকিৎসার সিস্টেম, মানে শাসক ব্যতীত অন্য কোনো পুরুষের সংসর্গ আনা যাবে না, এই ছিল হারেমের কঠোরতার একটা বিরাট বড় জায়গা। এবং সেক্সুয়াল লাইফ যদি পড়ি, সেক্সুয়াল লাইফ
দেখো, সেক্সুয়াল লাইফ ইন দ্য হারেম ওয়াজ আ ব্যারেন মিক্স অফ অকেশনাল ভিজিট ফ্রম দ্য এম্পায়ার। ঠিক আছে, মানে হারেমে শাসক সবসময় যে যেত তা নয়, মাঝে মাঝে ওকেশনে হয়তো যেত, তার আলাদা আবাসস্থল ছিল। তো সেখানে একটা কি বলবো, একটা খুব খুব মানে অতি মাত্রায় একটা শাসকের এই যে অনুপস্থিতি, সেটা বেশি মাত্রায় এই মহিলাদের মধ্যে কি বলবো, এই যে যৌনতার যে জায়গা, সেই জায়গাটাতে কিন্তু ভ্যাকিউম সৃষ্টি করছে। এই কারণেই হারেমের মধ্যে একটা শ্যাডো কাল্ট অফ ফ্যান্টাসি জগৎ সৃষ্টি হচ্ছে। শ্যাডো কাল্ট অফ ফ্যান্টাসি, যেটাকে আজকের দিনে দাঁড়িয়ে আমরা বলি লেসবিয়ানিজম। মহিলাদের সাথে মহিলাদের সম্পর্ক, এর ইতিহাস যদি দেখি সেটা হারেমেই খুঁজতে হবে। কারণ হারেমের মধ্যে আমরা কিন্তু এই জিনিসটা দেখি, অসংখ্য নারী, তাদের জীবনে যৌনতা নেই, তারা যৌনতাহীন, তখন তারা উপায় হারা হয়ে এই রকম পন্থায় যাচ্ছে, বা এই রকম ভালোবাসায় তারা মত্ত হচ্ছে। কিন্তু যখন ধরা পড়ছে তাদেরকে হয়তো মৃত্যুদণ্ডও দেওয়া হচ্ছে। তো এই ছিল হারেমের সেক্সুয়াল লাইফ এবং তার কষ্টের জায়গা। এবং আর একটা জায়গা যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি না, যারা শাসকের কাছে, ওয়াইফ, মিডওয়াইফস, মিডওয়াইফ নয়, সরি 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 সরি, যারা শাসকের কাছে, তাদের সাথেই যেন শাসক মানে সম্পর্ক রাখছেন, বা তাদের সাথেই যেন সংসর্গ করছেন, বাকিরা যেন বিতাড়িত হচ্ছে, বাকিরা যেন কোথাও গিয়ে ডিটাচ হয়ে যাচ্ছে। আব্রাম ইরালির একটা বিখ্যাত লাইন এই জায়গাটা থেকে হারেমের যে মূল যে সারবত্ত এসেন্স, সেটা খুব ভালো করে বুঝতে পারবে। দেখো, তিনি বলছেন, দ্য হারেম ওয়াজ আ স্মাউল্ডারিং ওয়ার্ল্ড অফ প্রাইভেট মিজারি। বলছে এটা হচ্ছে সেই জগৎ যেখানে শুধুমাত্র ব্যক্তিগত দুঃখের ইতিহাস রচিত হয়েছে, অফ আনস্পিকেবল লনলিনেস, মানে যেটা ভাষায় প্রকাশ করা যায় না, এইরকম একাকিত্ব হারেমের মেয়েরা ভোগ করছে। and unsated life, the deprivation in fact of all the private satisfaction of life। বলছে তারা জীবনের যত রকম স্যাটিসফ্যাকশন হয়, সমস্ত কিছু থেকেই তারা বঞ্চিত ছিল। দ্য প্লেজার অফ সেক্স, যৌনতার যে আনন্দ, সেখান থেকে তারা বঞ্চিত ছিল। দ্য হ্যাপিনেস অফ লাভ, ভালোবাসা বা প্রেমের মধ্যে যে সুখ খুশি, সেখান থেকে তারা বঞ্চিত ছিল। অ্যান্ড ফ্যামিলি অ্যান্ড চিলড্রেন, পরিবার এবং সন্তানের যে সুখ, সেখান থেকেও তারা বঞ্চিত ছিল। হুইচ নো লাক্সারি ইন দ্য ওয়ার্ল্ড কুড কম্পেনসেট। বলছে পৃথিবীর কোনো বিনোদন, কোনো আমোদ প্রমোদ কিন্তু এই জিনিসগুলোকে কি বলবো, এই জিনিসগুলোকে কি বাংলা আসছে না আমার, এই জিনিসগুলোকে ডিটাচ করতে পারে না। মানে লাভ, সেক্স, চিলড্রেন, ফ্যামিলি, ঠিক আছে, এগুলো ইজ ভেরি নেসেসারি ইন লাইফ। ঠিক আছে, তাদের জীবনে বলছি না, বিরাট বিরাট অট্টালিকা, বিরাট বিরাট ঝর্ণা, গয়না, সুগন্ধি, দামি দামি খাবার, সমস্ত কিছু হয়তো তাদের জীবনে ছিল, কিন্তু তাদের জীবনটা যেন আনস্পিকেবল লোনলিনেসে ভর্তি, তাদের জীবনটা যেন আনস্পিকেবল মিজারিতে ভর্তি। কারণ তাদের জীবনে না ছিল লাভ, না ছিল ফ্যামিলি, না ছিল চিলড্রেন, না ছিল দ্য প্লেজার অফ সেক্স, which is very important in life according to আব্রাহাম ইরালি। ঠিক আছে, এবং এই কারণেই আব্রাহাম ইরালি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছেন, দ্য বেগম হ্যাড এভরিথিং অ্যান্ড মোর। হয়তো বেগমদের সমস্ত কিছু ছিল, পৃথিবীর যাবতীয় পার্থিব যা জিনিস হয় সব ছিল, গয়না গাটি থেকে শুরু করে, একজন নারীর পোশাক আশাক থেকে শুরু করে, অট্টালিকা থেকে শুরু করে, স্নানের অসাধারণ দ্রব্য থেকে শুরু করে, প্রত্যেকটা জিনিস হয়তো তার জীবনে ছিল, পাখির খাঁচা ইত্যাদি সবই ছিল, সেটা সমস্ত কিছুই হয়তো ছিল, বা তার বেশি কিছুই ছিল বলা চলে। বাট দে মিসড লাইফ, কিন্তু তাদের যেন জীবনটাই সেখানে ছিল, জীবনের সারবত্তাটাই যেন কোথাও গিয়ে নীরব হয়ে লুকিয়েছিল এই হারেমের মধ্যে। তো হারেমের এই যন্ত্রণাটার কথাটা কিন্তু বলছেন। এবং আমি যে কথাটি বলছিলাম, মানুচি একটা বর্ণনা করছেন, ইউরোপিয়ান ট্রাভেলার, যে এই লেডিসদের মধ্যে এতটাই দুঃখ, তাদেরকে যখন পর্দা থেকে চিকিৎসা করতে যাওয়া হচ্ছে, তারা কি করছে দেখো, দ্য উইমেন সরি লে হোল্ড অফ ইট, তারা তার হাত ধরছে, মানে ওই চিকিৎসকের হাত ধরছে, কিস ইট, কখনো কখনো চুমুও খাচ্ছে, অ্যান্ড সফটলি বাইট, কখনো কখনো কামড়েও দিচ্ছে, অ্যান্ড সাম আউট অফ কিউরিসিটি অ্যাপ্লাই ইট টু দেয়ার ব্রেস্ট, কখনো কখনো তারা সেই ডাক্তারের, চিকিৎসকের হাতটি নিয়ে বক্ষ যুগলে নিয়ে যাচ্ছে। হুইচ হ্যাজ হ্যাপেন টু মি সেভারাল টাইমস, মানুষই বলছে এটা আমার সাথে বহুবার ঘটেছে হারেমের ভিতর।
বাট আই প্রিটেন্ডেড নট টু নোটিস, বাট আমি এমনভাবে ছল করতাম যাতে যেন আমি কিছুই জানি না, কারণ জানলেই এম্পেরর তাকে পানিশ দেবে, হয়তো মেরে দেবে। তো পরবর্তীকালে তিনি যখন ট্রাভেলগ লিখছেন তখন তিনি এই বর্ণনা করছেন হারেমের ভেতরে এই মেজার, এই যে সেক্সুয়াল ল্যাক অফ সেক্সুয়াল প্লেজার, এটা যে অতিমাত্রায় হারেমে ছিল এই বর্ণনাটা থেকেই পাই। এবং আব্রাহাম ইরালি অসাধারণ কথা বলছেন যে সমস্ত পার্থিব সুখ সেখানে ছিল, দে হ্যাড এভরিথিং অ্যান্ড মোর বাট দে মিস লাইফ, তাদের সমস্ত কিছু ছিল কিন্তু তারা জীবনটাই সেখানে যেন মিস করেছে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো যে বইগুলি না দেখলেই নয় ফর হারেম পোর্শন, এবং এই বইগুলির নামগুলো মনে রাখতে হবে, কারণ বইয়ের নাম থেকে এখন প্রচুর প্রশ্ন আসে। এখন প্রশ্ন আসার একটা ট্রেন্ডই হচ্ছে এই বইয়ের নাম, যেখান থেকে মিনিমাম 10টার উপর প্রশ্ন পাবে। তো এই বইগুলো পড়বে। নূরজাহানকে নিয়ে পড়তে চাইলে নূরজাহান এমপ্রেস অফ মোগল ইন্ডিয়া, এলিসন ব্যান্স ফিন্ডলি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ন্যাকেড মোগলস, এই বইটা আমার কাছে আছে, আমি তোমাদের দিয়ে দেবো, পড়ো। হারেম সম্পর্কে যদি আরো ডিটেলসে জানতে চাও, বাসি শর্মার এই বইটি খুব ইম্পর্টেন্ট। ওকে, দ্য মুঘল ওভার লাইফ ইন ইন্ডিয়াস লাস্ট গোল্ডেন এজ, আব্রাহাম ইরালি, এই বইটিতে তিনি বলছেন দে হ্যাড এভরিথিং অ্যান্ড মোর বাট দে মিস লাইফ। রেখা মিশ্র, ম্যান ইন Mughal India, Arnath, Private Life of the Mughals, Rubilal, Historicizing the Harem, The Mughal Harem, Keslal, and Farah Sanjam, The Stranger's Gaze, Mughal Harem and European Travelers of the 17th Century. এই হচ্ছে বই, এই জায়গাগুলো তোমাদের দেখতে হবে। তো বিষয় যেটা আজকে আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে যে সেই প্রাচীন ভারতের মেয়েদের কথা দিয়ে শুরু করেছি। কোন মেয়েদের কথা? যে মেয়েরা সবসময় সুপিরিয়র ইনফেরিয়র কমপ্লেক্সে নিকৃষ্ট হিসাবে ভোগে, সবসময় তার অধস্থ নিচে থাকে। হ্যাঁ, কিন্তু সেই মেয়েদের মধ্যেও আবার একটা সম্প্রদায় দেখতে পাই যারা অতিমাত্রায় ব্রাত্য, যারা অতিমাত্রা পঙ্কে, যাদের সমাজ অন্য চোখে দেখে, অদার করে রাখে সবসময়, সেই টেম্পল উইমেন, যাদেরকে প্রস্টিটিউট উইমেন বলা হচ্ছে অনেক সময়, দেবদাসীদের কথা দিয়ে শুরু করলাম। তারপরে আমরা নাচগাল বা বাইজি গালদের কথা বললাম প্রি মডার্ন ইন্ডিয়াতে, এবং মুঘল হারেমের আমরা জায়গাটা পড়লাম, এবং যে রেফারেন্সগুলো বললাম ফর মানে প্রি মডার্ন বেঙ্গল, দ্য পার্লার অ্যান্ড দ্য স্ট্রিট, এই বইটি পড়ো, এবং দেবদাসীদের জন্য অ্যাবে ডুবেসের ওই বইটি পড়ো, ঠিক আছে, হিন্দু কাস্টমস, ম্যানার অ্যান্ড সেরিমনিস। আর মুঘল হারেমের জন্য আমি একটা ডিটেলস রেফারেন্স দিয়েছি, বইয়ের নামগুলো মনে রেখো এবং এইগুলো ডিটেলসে করতে পারো। তবে ব্রিফলি এই যে জায়গাটা, এই যে যারা মেয়েদের মধ্যে আরেকটি মেয়ে, ডাউন ট্রোডেন অ্যামং দ্য ডাউন ট্রোডেন, মানে নিচুদেরও যেন নিচু এই মেয়েরা, ঠিক আছে, সেই মেয়েদের ইতিহাসটা আমি আজকে বলার চেষ্টা করলাম, যে ইতিহাসটা অতিমাত্রায় সাইলেন্ট, অতিমাত্রায় কাজ করার জায়গার দিক থেকে অতিমাত্রায় ভ্যাকিউম, শূন্য। তো পরবর্তী ভাবনায় এদেরকে নিয়ে অবশ্যই ভাবতে পারা যায় বা ভাবা যায়। হ্যাঁ, সেই বাইজি মেয়েটি নেচে পরে তিনি কিভাবে জীবন নির্বাহ করলেন, তার পরবর্তী জীবনটা কি হলো, সেটা নিয়ে অবশ্যই ভাবনা চিন্তা করা যায়। হ্যাঁ, তো হারেমের মেয়েদের মধ্যে যে লেসবিয়ানিজম ছিল একটা কাল্ট, সেটা নিয়েও খুব একটা কাজ হয়নি। কেন কাজ, কি করে কাজ হবে? কারণ সোর্সের খুব অভাব, কেউ লেখেনি, কেউ বলেনি, কারণ বললেই তো তার জন্য অন্য কিছু লুকিয়েছিল। দেবদাসী গার্ল, তাদেরও কোনো বায়োগ্রাফি পাবে না, তো তাদের ইতিহাসটাও নীরব। পুরোহিত তাদের উপর কিভাবে অত্যাচার করছে, বা আজও হয়তো কোনো মন্দিরে দেবদাসীর মতো মেয়েরা লুকিয়ে আছে, তাদেরকেও আমরা খুঁজে বার করতে পারছি না। তো ইতিহাসের সমস্ত জিনিস নিয়ে কাজ হয়, বললাম না, ইতিহাসে গালাগালি নিয়েও কাজ করা যায়, ভার্বাল অ্যাবিউস নিয়েও কাজ করা যায়। তো ভার্বাল অ্যাবিউস নিয়ে অসাধারণ কাজ করছেন আমারই ডিপার্টমেন্টের, আমারই গাইডের আন্ডারে সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় ম্যাডাম, যার একটা ওয়েব সিরিজ হটস্টারে এখন চলছে, হটস্টার বা কোথাও একটা চলছে, লজ্জা বলে, তোমরা, আমি জানি না কেউ দেখেছো কি, তো ওটা তিনি রাইটার। ওকে, উনি আরো অনেক কিছু লিখেছেন, ব্রহ্মা জানেন গোপন কথা নাকি, ওই বইটি ওনার লেখা। তো এই হচ্ছে কথা, এই এই যে মেয়েদের কথা, এই যে বাইজি গার্ল বা বাইজি মেয়েটি কি করলো, তার ইতিহাসটা কি, কেন তিনি আঙুরবালা নিকিবাই হয়ে গেলেন, হ্যাঁ, কেন তিনি মানে তার আসল নাম কিন্তু এটা নয়, কেন তিনি মিস শেফালি হয়ে উঠলেন। তো
তো এই ইতিহাসগুলো জানা দরকার, লেখা দরকার, জানানো দরকার। তো যে দায়িত্বটা অবশ্যই তোমাদের থাকবে। তো এটুকুই আমার বলার বিষয় ছিল। একটু ডিটেলস এর জন্য একটু রেফারেন্স গুলো পড়ো, কারণ এটি জাস্ট একটু আইডিয়া দেওয়ার জন্য। ওকে, বাকিটা তোমাদের দায়িত্ব অবশ্যই। তো মানে কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো কিছু বলার থাকে বলতে পারো। আর একটি বিষয় আমি বলবো, এই অনেকগুলো জায়গা আমি পড়িয়ে ফেললাম, ঠিক আছে, সুফি, ভক্তি, শিখ, সোশ্যাল কন্ডিশনের মধ্যে ওমেনদেরকেও আমরা পড়লাম। এই যে পুরো পোর্শনটা পড়লাম, এটি ঠিক 1 সপ্তাহ পরে একটি মক টেস্ট হবে 50টি প্রশ্ন। সো বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। 50টি প্রশ্নের মক টেস্ট হবে। তো সবাই এই ইউনিটের এই জায়গাগুলো কিন্তু ফটাফট পড়ে ফেলে। ক্লাস না শুনে থাকলে রেকর্ডিং শোনো, বারবার শোনো, যে রেফারেন্সগুলো বলা হচ্ছে সেগুলো দেখার চেষ্টা করো। এই পোর্শনগুলো থেকে কিন্তু পরীক্ষা নেব। সো একটু মাথায় রেখো। ওকে, সানডে মাথায় রেখো। আর আমার মক টেস্টে দীর্ঘকালীন সময় পাবে না, টাইমের মধ্যেই দিতে হবে। সানডে 7টা to 9টা টাইম খোলা থাকবে, ওর মধ্যেই দিতে হবে, নাহলে কিন্তু দিতে পারবে না, কারণ আমি গুগল ফর্মে কোশ্চেন ক্রিয়েট করি। এইটা মাথায় রেখো। আর একটি বিষয়, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারো। আর বোঝা গেল? বুঝতে পারলে মধুশ্রী, অরুণিমা, অঙ্কিতা? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ, বলছিলাম তুমি ওই এনআরদের যে কথা বললে না, যে যারা মানে প্যালেস গুলোর যারা গার্ড ছিল, তারা বেশিরভাগই, মানে আমি যেটা পড়েছিলাম, বেশিরভাগই বায়োলজিক্যালি তারা থার্ড জেন্ডার ছিল না। অনেক সময় খোঁজা করা হচ্ছে এবং তাদের ফিজিক প্রচুর কর্মঠ, মানে তারা, হ্যাঁ এটাও ঠিক করেছো যে বায়োলজিক্যালি ছিল না অনেকেই, এবং তারা খোয়াজা বলা আছে তাদেরকে। এবার এই যে মানে এই সম্প্রদায়ের যারা ছিলেন তারা কিন্তু শক্তিশালী ছিলেন, মানে তারা কিন্তু এই পাহারা দেওয়ার মতো তাদের ক্ষমতা ছিল, হ্যাঁ, মানে তারা বেশিরভাগই ব্ল্যাক সিকিউরিটি গার্ড ছিল হিসেবে তারা। কাজ করছে। হ্যাঁ, হ্যাঁ, একদমই তাই। তো এরা প্রচুর মাত্রায় ওই মেয়েদের উপর অত্যাচার করছে। এদের অত্যাচারের কাহিনী, এরা কিরকম অত্যাচার করছে এই জিনিসটা নিয়েও লেখা হয়নি। হারেম নিয়ে লেখা একটা খুব ডিফিকাল্ট, কারণ হারেমের আর একটা মেয়েরা তো বিষয়, লিখতে পারবে না। হ্যাঁ আরেকটা বলো। বিষয় হলো যে, মানে হারেমে যে বললে যে অবসর টাইম তো প্রচুর ছিল, কাজেই আর হুম বিভিন্ন মানে মেয়েদেরকে নিয়ে আসা হতো, যার ফলে ওখানে একটা কালচারাল মানে ইয়ে হতো আর কি। মানে সবাই সবার কাছ থেকে অনেক কিছু কালচার চেঞ্জ করতো আর কি। এই প্রসেসটাও চলতো, মানে শিল্পকলা হোক, হুম নাচ গান হোক, এই জিনিসগুলোও হতো ওখানে। আর হারেম একটা খুব বড় হ্যাঁ, জায়গা ছিল পলিটিক্সের। একদম একদম পলিটিক্স হ্যাঁ, ওখান থেকেই চালিত হতো হারেমে। পেটিকোট কারণ দর্শন থেকে দেখো, শুরু করে সমস্ত হ্যাঁ হ্যাঁ, কারণ দেখো জীবনে একটা খুব সত্যি কথা, হ্যাঁ, মানে পুরুষ জাতি মহিলাদের কাছ, মানে মহিলাদের উপর বারবার অত্যাচার, অবদমন ইত্যাদি করেছে, কিন্তু মহিলা জাতির মধ্যে এমন একটা গুণ আছে যেটাতে পুরুষ জাতির ওপর বেশ সমস্যার সৃষ্টি করতে পারে। তো সমস্যার সৃষ্টি হচ্ছে ঠিক এইভাবেই, মানে জাহাঙ্গীরকে তার রূপের আগুন দিয়ে নূরজাহান রাজনীতি চালাচ্ছেন। এরকম বহু রাজনীতির অনেক কিছু হচ্ছে, মানে হারেমের ভিতরেও কে হারেমের মূল বেগম হবেন সেটা নিয়েও বিভিন্ন রাজনীতি, মারামারি, দ্বন্দ্ব চলছে। তো পলিটিক্স ওয়াজ অলওয়েজ দেয়ার, পলিটিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই নূরজাহান কি প্রসঙ্গে। শুধু রূপের আগুন দিয়ে করেছিল, ওটা কোয়ালিটিও ছিল, মানে জাহাঙ্গীরের থেকে হ্যাঁ, বেশি যোগ্য কোয়ালিটি ছিল অবশ্যই হয়তো। অবশ্যই অবশ্যই, হ্যাঁ, এটা হ্যাঁ, এটা এটা আমি একটা অন্য ফ্যাক্ট বললাম, কিন্তু অবশ্যই মানে নূরজাহান মানে শাসিকা হওয়ার মতো ক্ষমতা তার ছিল, মানে সেই সময় শাসন করার যোগ্যতা হয়তো ছিল না মেয়েদের, যেটা খুবই সমস্যার। কিন্তু বিষয় হচ্ছে যে তার অবশ্যই কোয়ালিটি ছিল, মানে মানে পলিটিক্যাল মাথা তার একটা ছিল অবশ্যই। আর একটি বিষয় যেটা, হারেমের মধ্যে অনেক কিছুই আছে, সেই জন্য আমি রেফারেন্স গুলো দিলাম, মানে পড়া দরকার, একটি ক্লাসে কত বলবো। তো বিষয় হচ্ছে যে হারেমের মধ্যে শিল্পকলা, নাচ গান ইত্যাদি নিয়েও একটা ক্লাস নেওয়া যায়। তো এই প্র্যাকটিসেস গুলোও চলছে যেগুলো তারা অবসর সময়ে করছে ইত্যাদি। বাট ওই যে জায়গাটা, যে মানে হারেম মানে একটা সেক্সুয়াল জোন, এই ভাবনাটা কিন্তু ভুল। এবং হারেমে সেক্সুয়াল প্লেজারই যেন সবসময় হয়, কিন্তু তাদের যে যন্ত্রণা, তাদের যে লাইফে কষ্ট, সেই জায়গাটার ইতিহাসটাও জানা দরকার। সেটাই আমি বলার চেষ্টা করলাম, মানে তাদের লাইফে যে একটা কি বলা, একটা আনস্পিকেবল যে মিজারি, সেই জায়গাটার ইতিহাসটা খুব ইম্পর্টেন্ট।
যেটা বলাটা দরকার বলেই আমি এই জায়গার এই অ্যাপ্রোচ থেকে আমি পড়ালাম আর কি। তো তোমরা বাকি পোর্শন বাকি আঙ্গিকগুলো অবশ্যই দেখো। আচ্ছা, হ্যালো তো থ্যাংক ইউ। হ্যালো থ্যাংক ইউ হ্যালো তোমাকে। হ্যালো কে বলছো? আমার দুটো লেখা বলছি। এসেছে, আমি বলিনি। হ্যাঁ মৌ, তুমি একটু ওয়েট করো, আমি এই দুটো লেখার উত্তর। ওকে 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 এক্সামের টাইমটা 8টা থেকে 9, রবিবার 7টা থেকে 9টা পর্যন্ত খোলা থাকবে। 50টি প্রশ্নের সময় হবে 1 ঘন্টা, তোমরা যখন খুশি দিতে পারো, বা 9টা পর্যন্তই কিন্তু ওপেন থাকবে। তারপরে আমি কিন্তু বন্ধ করে দেব, কারণ তোমরা মক ঠিক করে দিচ্ছ না। তো এরকম ক্রিটিক্যাল না হলে হবে না। 50টি প্রশ্নের মক হবে, সো আমাকে কোয়েশ্চেন সেট করতে হবে। নেক্সট সানডে অনেক টাইম আছে, রেকর্ডিং শোনো, রেফারেন্সগুলো দেখো, এই হচ্ছে ব্যাপার। রিসার্চ জন্য বললাম। অঙ্কিতা বলছে, আচ্ছা দাদা বলছি বইয়ের নামগুলো কিভাবে রেডি করবে? দেখো, বইয়ের নাম নেট সেটে ইজ ভেরি ইম্পর্টেন্ট। বইয়ের নাম ওইভাবে মনে রাখা যায় না। যত পড়বে, যত রেফারেন্স দেখবে, যত বিবলিওগ্রাফি দেখবে, ধরো কোনো একটা বই পড়ছো, তার রেফারেন্সে কি আছে, এটা খুব ছোট থেকে প্র্যাকটিস করা উচিত। মানে এখন মাস্টার্স সে আছো তুমি, তো যে কোনো বই পড়লে তার রেফারেন্সটা দেখবে, এন্ড নোট, ফুড নোট, বিবলিওগ্রাফি, সেইগুলো দেখো। বইয়ের নাম মনে রাখার জন্য তুমি মনে রাখতে পারবে না জোর করে। নেট এমন একটা পরীক্ষা যেটাতে মনে রেখে পাস করা খুব ডিফিকাল্ট। নেটে যেটা খুব ইম্পর্টেন্ট, আমি নেটের সবসময় ফুল মিনিং বলি, নিড এনজয় টাইম উইথ স্টাডি। পড়াশোনার সাথে সময়টাকে এনজয় করতে হবে, তবেই নেট পাস করতে পারবে। তো ভিজুয়ালাইজ কর, মেন হচ্ছে নেটে বইয়ের নামগুলো ভিজুয়ালাইজ করো, বারবার দেখতে থাকো বইয়ের নাম, অটোমেটিক্যালি তুমি দেখবে পরীক্ষা হলে গিয়ে ম্যাচ করতে পারবে যে এটা মনে হচ্ছে এর সাথে যাবে। বইয়ের নাম মনে রাখাটা কষ্টের, তো ভিজুয়ালাইজ করো, বারবার দেখো। রণবীর চক্রবর্তী ধরো পড়ছো, হ্যাঁ, রণবীর চক্রবর্তী বিবলিওগ্রাফি পুরো দেখে ফেলো একদিনে, জাস্ট 15 মিনিট দেখো, আবার পরের দিন সকালে ওটা 15 মিনিট দেখো। এরকম করে অটোমেটিক্যালি দেখতে দেখতে দেখবে অনেক বইয়ের নাম অটোমেটিক্যালি তোমার মাথায় আছে। এবং যত বেশি ইন্টারেস্ট নিয়ে ভাবে, এই যে উইমেন, ঠিক আছে, উইমেন ইন কলকাতা, উইমেন ইন 19th সেঞ্চুরি বেঙ্গল, এই জিনিসটা ধরো তোমার মাথায় ক্র্যাক করলো। এবার এই জিনিস নিয়ে তুমি ক্লিক করো, বই দেখো, প্রচুর অ্যাপস, প্রচুর জিনিস। হ্যাঁ, এখন মানে অভাব নেই, মানে কত কিছু থেকে সোর্স পাওয়া যায়, রিসার্চ গেট থেকে শুরু করে, একাডেমিয়া এডু থেকে শুরু করে, শোধগঙ্গা থেকে শুরু করে, জেস্টর থেকে শুরু করে, কত কিছু আছে আজকের দিনে দাঁড়িয়ে। সো ঘাঁটতে হবে, পড়তে হবে, পড়াশোনার মধ্যে থাকতে হবে, তবেই বইয়ের নামগুলো মাথায় থাকবে। এবং যেটা বললাম যে বারবার ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, অনেক কিছু দেখতে থাকো দেখতে থাকো। মানে একটা পর্যায়ে তোমরা দাঁড়িয়ে আছো, মানে এমএ পড়ছো, ম্যাচিওর সবাই, এমএ পাস হয়ে গেছে, ম্যাচিওর সবাই, এই সময় ওই মুখস্থ করে পানিপথের প্রথম যুদ্ধ কবে, দ্বিতীয় যুদ্ধ কবে, এই জিনিস ফ্যাক্টগুলো মুখস্থ করে কিন্তু পাস করতে পারবে না, বা জীবনে অগ্রগতি করতে পারবে না। এই সময় অ্যানালিটিক্যাল মাইন্ডসেটটাকে ডেভেলপ করতে হবে। তো অ্যানালিটিক্যাল মাইন্ডসেট ডেভেলপ করার জন্য ভিজুয়ালাইজেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে চাক্ষুষ করো জিনিস, যত বেশি দেখতে পারবে। এবং পরীক্ষার 1 মাস আগে তোমাদেরকে মক টেস্ট দিতে হবে, মক টেস্ট কোয়েশ্চেন দেখতে হবে, তো বারবার প্রশ্ন দেখতে থাকো। প্রশ্ন দেখাটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটা করো বইয়ের নাম দেখার জন্য। সেকেন্ড কি বলেছো, মানে যে কোনো বইয়ের নাম থেকে কি কোয়েশ্চেন আসবে? হ্যাঁ, যে কোনো বই থেকেই প্রশ্ন আসতে পারে। বইয়ের নাম দিয়ে দিল, এটি কার লেখা, মানে এই প্রশ্ন খুব আসছে এখন। তো সিলেবাসটা ভালো করে দেখো, তার রিলেটেড যে বইগুলো আছে, মেইন বইগুলো, ধরো রণবীর চক্রবর্তী, উপেন্দ্র সিং, সতীশচন্দ্র শেখর বন্দ্যোপাধ্যায়, এই বইগুলো পড়েছো, তার বিবলিওগ্রাফিগুলো ভালো করে দেখো। তো এই জিনিসগুলো, এই প্র্যাকটিসগুলো করো। কিছু স্পেসিফিক বই নয়, মানে সমস্ত কিছুই দেখতে হবে। বইয়ের নাম ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমার তার আগের কাজ হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা দেখা ভালো করে, যে কিরকম প্রশ্ন আসে, তাহলে আইডিয়াটা আরো গ্রো করবে। ওকে, দিস ইজ ফর অঙ্কিতা। আচ্ছা, তারপরে কুলসুম। कुलसुम বলছে যে আপনি যে যে टॉपिक कंप्लीट করেছেন, सर आपने जिस जिस टॉपिक को कंप्लीट किया इस सब से क्वेश्चन होगा ना एग्जाम में? यस, डेफिनेटली। I completed Sufism, Bhaktism, Sikhism, and social stratification and position of women in Mughal India. So these are the syllabus we have to cover. Okay, Kulsum. From this portion, I will prepare my question set. So be prepared for that. Kulsum. Kulsum is here. Yes, sir. Okay. So basically, I am delivering my lecture in Bengali. I don't know whether you understood my lecture or not.
বাংলা বুঝতে পারো? Yes, sir. ওকে। তোমার কোন ইউনিভার্সিটি? ইউ আর Sir, ফ্রম? Alia University. ওকে, ভেরি গুড। মাস্টার্স কমপ্লিট না করছো? सर मास्टर्स कंप्लीट हो गया मेरा। इसी साल मैंने ওকে मास्टर्स कंप्लीट किया। सॉरी सर, नेक्स्ट ईयर। ওকে। সো আমি যেটা বলবো, অনেকেই এমএ করছো, অনেকে এমএ হয়ে গেছে। যারা এমএ হয়ে গেছে তারা বুঝতে পারছে যে এমএ করতে করতে নেট সেটটাকে যদি গুরুত্ব দিতাম কত ভালো হতো। হ্যাঁ, এমএ করতে করতে এই নেট সেটের যে জিনিস, এটাকে মানে একদম পাস করে বেরিয়ে এসো, কারণ তারপরে 1 বছর 2 বছর নষ্ট করে পাস করাটা বেশ চাপের। মানে যারা আছে, আমার অনেকই আছে চেনা পরিচিত। সো চেষ্টা করো এমএ করতে করতে খুব ভালো করে প্রিপেয়ার করতে এবং করে করে পাসটা করতে। ওকে, সো এটাই। আচ্ছা মৌ, বলো। হ্যাঁ, আমি আসলে বলছিলাম, তুমি ওই বাবু কালচারে দুর্গাপুজোর কথা বলছিলে না? তো হুম। এখানে আরেকটা খুব ডিস্টিংগুইশ ক্যারেক্টার হচ্ছে এই বিভিন্ন বাবুদের পুজোতে দুর্গা ঠাকুরের সিংহর যে আইকনোগ্রাফিক্যাল চেঞ্জটা, ঠিক আছে? হ্যাঁ, মানে দেখেছি। এখন আমরা থিম থিম পুজোর যে ব্যাপারটা দেখি, সেই থিম পুজোর রুটটা কিন্তু প্রথম শুরু হয়েছিল এই সিংহর আইকনোগ্রাফিক্যাল চেঞ্জের মধ্যে দিয়ে। তো আমার এটাই জাস্ট হুম, বলা ছিল, ওটাও একটা কম্পিটিশনের খুব জায়গা ছিল, কোন বাবু মানে কোন বাবুর বা কোন বাবুদের পুজোর সিংহ কত সুন্দর বা সিংহটা কি রাখবো। হুম, তো আমার ওই জায়গাটা একটু বাহ বলা ছিল, ওটা একটা ডিস্টিংগুইশিং বাহ চেঞ্জ। বাহ, ভেরি গুড ইনফরমেশন। ইউ আর ফ্রম অ্যানসেন্ট ইন্ডিয়ান, মানে তুমি হ্যাঁ, একদম মানে পুরো ওটাই বিশেষজ্ঞ আমার মানুষ। আইকনোগ্রাফি তো স্পেশালাইজেশন তাই। আইকনোগ্রাফি, পিকচার স্কুল, এগুলো নিয়ে তুমি বেশি ভালো জানবে। হ্যাঁ, তো এটাও একটা আইকনোগ্রাফিটা ইম্পর্টেন্ট ফিচার। স্পেশালাইজেশন বলে ওইখান থেকে একটা হ্যাঁ, জায়গা তো সিংহগুলো এটাও। মানে কিন্তু বলার আগে ছিল দেখতে যে অন্যরকম হতো। হ্যাঁ, থ্যাংক সিংহগুলো ইউ ফর চেঞ্জ। আমরা যদি শোভাবাজার রাজবাড়ির দুটো বাড়ির পুজোর দেখি, মানে আমি কলকাতাতেই বলছি যেহেতু সবাই দেখতে যায়, ছোট বাড়ির দুর্গাপুজোতে সিংহ যেরকম হয় আর মেন বাড়ির দুর্গাপুজোর সিংহ কিন্তু সেম নয়, যদি খুব ভালো করে দেখা যায় দুটো সিংহর মধ্যে আসলে অনেক তফাৎ আছে, মানে আলিপুর সিংহ হওয়ার চেঞ্জ। আগে বাঙালিরা সেরকম সিংহ দেখেনি, সেই জন্য সিংহটা ওরকম ছিল। না না, এরকম এটা একটা কারণ নয়। বিষয়। এটা কারণ নয় অ্যাকচুয়ালি। সিংহ ঘোড়ার মতো সিংহ হওয়া, এবং মানে ঘোড়ার মুখের মতো সিংহ, আর প্রতাপশালী সিংহ। সিংহ প্রতাপশালী না দেখানোর কারণ হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্টকে না খচিয়ে দেওয়া, মানে ওদেরকে অ্যাকচুয়ালি ওদেরকে দেখানো যে আমাদের সিংহ অনেক বেশি প্রতাপশালী নয়, কারণ তোমরা বেশি প্রতাপশালী, এটা একটা কারণ। হুম, ভেরি গুড, ভেরি গুড, এনরিচিং ডিসকাশন। This is what I want from this class. Okay. Thank you, Mo. Thank you, Madhushri. থ্যাংক ইউ, আমার এটা বলার ছিল, মনে হলো বলি এই জিনিসটা, কারণ না না, এটা খুব অবশ্যই ইন্টারেস্টিং একটা ক্লাসে বিষয়। বলবে, আমরাও ঋদ্ধ হব, সম্পৃক্ত হব, তোমরাও সবাই সমৃদ্ধ হবে। হ্যাঁ। এটাই ইম্পর্টেন্ট। আচ্ছা, শুভ্রদীপ হাত তুলেছে, এসে আজকে ক্লাসটা অসাধারণ ছিল, সত্যি কথা বলতে আজকে ক্লাসটা সত্যি অসাধারণ ছিল। অন্যরকম থ্যাংক ইউ। একটা জিনিস, মানে আমি অনেক কিছু জানলাম, মানে এত কিছু কোনোদিনই এই বিষয়টা সম্পর্কে জানা ছিল না, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হুম। তো শুভ্রদীপ, কিছু বলবে? বুঝতে পেরেছো তো? সেটা বলো, আর প্রশ্ন থাকলেও বল, একটু আমরা শুনি। আচ্ছা শুভ্রদীপ। আর অরুণিমা, কিছু তুমি কি বলো। হ্যাঁ বলো। তুমি কি এই রবিবার পরীক্ষা নেবে না তো পরের রবিবার? না না, পরের রবিবার, একটু টাইম তো দিতে হবে ভাই। তো সানডে, নেক্সট সানডে, আমি জানি না ডেট কত কত, একটু কেউ বলে দাও তো একটু ক্যালেন্ডার দেখে। নেক্সট সানডে হচ্ছে পরীক্ষা। হুম। অরুণিমা, কেমন লাগলো ক্লাস? বুঝতে পেরেছো? অরুণিমা, স্নেহা চুপচাপ, দেবদীপ চুপচাপ, প্রিয়াও চুপচাপ। 7th একটু কিছু হচ্ছে বলো। নেক্সট সানডে 7 তারিখ। 7 এপ্রিল। 7, হ্যাঁ হ্যাঁ, 7th এপ্রিল। তো নেক্সট সানডে 7 এপ্রিল। ওকে, হ্যাঁ। তো ওই দিন পরীক্ষা হচ্ছে। সো সবাই প্রস্তুতি নিও। ওকে। দেবস্মিতা, বুঝতে পেরেছো? প্রিয়া, দারুণ লাগলো, এটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ স্যার, খুব ইয়েস, ভালো লেগেছে আজকের ক্লাস। শুধু ইন্টারেস্টিং নয়, আমি চাই ভাবনার উদ্রেক ঘটুক এবং গবেষণা বেরোক। মানে একটু ক্রিটিক্যাল আঙ্গিক থেকে একটু ভাবো, গবেষণা করো।
নারী ইতিহাস নিয়ে গবেষণা করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ ভ্যাকিউম, তাদের কথা বলতে হবে, উচ্চারণ করতে হবে। অনেকের দায়িত্ব। রিসার্চ হচ্ছে একটা সোশ্যাল ওয়ার্ক, সবসময় বলে একটা সোশ্যাল কি বলে অ্যাক্টিভিটি। সব ভাবনা চিন্তাগুলো আমাদের একটু তীক্ষ্ণ করতে হবে, যেটা লোকের গায়ে লাগবে, এই ভাবনা চিন্তাগুলো করো, তবেই তোমার রিসার্চটা সার্থক হবে। মানে আমি হব না, মানে সার্থক হবে। ওকে, সো দ্যাট ইজ ওয়াই। সো থ্যাংক ইউ এত ভালো এনরিচিং ক্লাস করার জন্য, আলোচনা করার জন্য। নীরব না থেকে একটু উচ্চারণ করলে তবেই ক্লাসটা ভালো হবে। ওকে, তো থ্যাংক ইউ। আমরা পরের দিন মুঘল পেইন্টিং সম্পর্কে পড়বো, এবং তার সাথে সাথে এই জায়গাগুলো একটু প্রস্তুতি করো পরীক্ষার জন্য। ওকে, তো থ্যাংক ইউ। আমরা শেষ করি। গুড নাইট।